ওয়ালাইকুম আসসালাম আসাফ। আমরা দেখি একটু ওয়েট করে বাকিরা জয়েন করে নে, দেন আমরা শুরু করতেছি। শাহরিয়ারের একটু হোমওয়ার্কটা নিয়ে প্রবলেম ছিল, ওইটা ফার্স্ট আমরা একটু ডিসকাস করব। আর বাকি কারো যদি হোমওয়ার্কের সলিউশনটা দেখার পরেও যদি কারো কোনো কনফিউশন থাকে দেন জিজ্ঞাসা করতে পারো। তো ওগুলা নিয়ে ডিসকাস করার পরে দেন উই উইল স্টার্ট ফোর্সেস। তো এই ফোর্সের এই ব্যাপারগুলো আগে থেকে তোমরা জানো, বাট স্টিল কয়েকটা নতুন ব্যাপার অনেকজনের না জানা থাকতে পারে, ওই জিনিসগুলো শিখবো। দেন আজকে আমরা একটা নতুন জিনিসের সাথে ইন্ট্রোডিউসড হব, কম্পোনেন্টস অফ ফোর্সেস। তো এই ব্যাপারটা আমরা আসতেছি, ফার্স্টে হোমওয়ার্কের সলিউশনটা নিয়ে একটু ডিসকাস করবো আর কি। শাহরিয়ার ওরা আসুক, দেন আমরা শুরু করতেছি, একটা 1 মিনিট ওয়েট করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার, চলে আসছো তুমি? হ্যাঁ, তোমার জন্য ওয়েট করতেছিলাম। যে তোমার যে কোয়েশ্চেনটা ছিল, যে তুমি জি ভাইয়া। বলতেছিলা যে ওরকম আগের যে গ্রাফ গুলো দেখছো ওগুলোর সাথে লজিক গুলো মিলছে, কিন্তু এই জিনিসটা এখনো তোমার ভেলোসিটি টাইম গ্রাফের সাথে তুমি মিলাইতে পারতেছো না। তো এখন আমরা সেগমেন্ট ওয়াইজ এরকম ডিভাইড করে তোমাকে দেখাই, তুমি যে যে জায়গাগুলোতে বুঝতেছো এটা জিজ্ঞাসা করবে, দেন দেখি কোন কোন জায়গায় প্রবলেম ফেস করতেছো। ওকে? জি ভাইয়া। স্যার হ্যাঁ বলো। স্যার আমি আপনাকে মেসেঞ্জারে একটা প্রবলেম পাঠাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম আজিজুল। Sorry. ওকে, সো এখন এইটার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আমরা দেখবো, কি বলে ভেলোসিটি টাইম গ্রাফ আমরা দেখবো। ওকে ফারহান, তুমি যেটা দিছো ওই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করতেছি একটু পরে, ঠিক আছে? এটা দেখানোর পর দেন তোমারটা দেখাবো। ওকে? ওকে স্যার। আচ্ছা, তো এখন দেখো শাহরিয়ার, এখানে আমাদের কাজটা কি। ফার্স্ট অফ অল তোমার মেইন যে ভুলগুলা গেছে, তোমার এই ইম্প্যাক্ট টাইমের ব্যাপারটা ওখানের মধ্যে আমি আলাদা করে বুঝাবো, এটা কোনো সমস্যা না। এই যে আমরা সেগমেন্ট গুলা ভাগ করে নেই, এইটা একটা সেগমেন্ট, রাইট? জি ভাইয়া। এটা আরেকটা জায়গা। কয়েকটা জায়গা এরকম সিগনিফিকেন্ট কয়েকটা জায়গা আছে, ওই কয়েকটা লজিক বুঝতে পরে তোমার কনফিউশনটা হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখি। সো ফার্স্ট দুইটা বাউন্সের জন্য প্রথমে যদি দেখি, খেয়াল করো একদম, দেখো তো প্রথমে আমাদের এই জায়গাটায় যদি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটা কি একদম হরাইজন্টাল না? হ্যাঁ ভাইয়া। তো একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত হয়? 0 হয় না? জি ভাইয়া। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্টের ভ্যালু 0 মানে কি ভেলোসিটির ভ্যালু 0। ওকে, এখন দেখো তো এখানে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, এখানে কি হচ্ছে? লাইনটা স্ট্রেইট, ট্যানজেন্ট তো একটা স্ট্রেইট লাইনই হয়, কিন্তু কোন দিকে স্লোপ করতেছে? পজিটিভ ডিরেকশনে নাকি নেগেটিভ ডিরেকশনে? নেগেটিভ। নেগেটিভ। সো তার মানে ভেলোসিটি উইল বি নেগেটিভ। ঠিক আছে, ভালো কথা। দেন এখানে স্টিফনেসটা কি হলো, বাড়লো নাকি কমলো? কমলো। এখানে কিন্তু স্টিফনেস বাড়তেছে। স্টিফনেসটা মানে কি, হ্যাঁ কত হ্যাঁ কত হ্যাঁ। ভার্টিক্যালের বাড়লো। কাছে যাচ্ছে, বুঝছো? তো এইখানে স্টিফনেস ছিল কম, এই যে দেখো 32 ডিগ্রি আর 31 ডিগ্রি, আর এখানে স্টিফনেস বেড়ে কত হয়েছে? 67 ডিগ্রি। 67। তো তার মানে যত ভার্টিক্যালের কাছে আসে তত স্টিফনেস বাড়ে আর কি। তো তার মানে বলটা যত নিচে যাচ্ছে তত তার কি হচ্ছে, ভেলোসিটি বাড়তেছে, কিন্তু কোন ডিরেকশনে বাড়তেছে? নেগেটিভ নেগেটিভ। ডিরেকশনে। তো তাহলে এরকম নেগেটিভ ডিরেকশনে বাড়তে বাড়তে কি হবে? এই যে the velocity will be maximum negative just before it hits the ground. So যখন গ্রাউন্ডটা হিট করার জাস্ট আগে তার কি হলো, ভেলোসিটিটা হলো একদম মিনিমাম, কি বলে ম্যাক্সিমাম নেগেটিভ। ওকে, এতটুকু তো এত কোনো প্রবলেম নাই, আছে? না ভাইয়া। আচ্ছা, আমরা ইম্প্যাক্ট টাইমেরটা আমি তোমাকে পরে দেখাচ্ছি, আমরা বাউন্সের পরের পোর্শনে চলে যাই। এখানের মধ্যে দেখো তো, আমি যদি ট্যানজেন্ট ড্র করি যে আফটার বাউন্স, জাস্ট আফটার বাউন্স,
এই একটা ট্যানজেন্ট ড্র করলাম, ট্যানজেন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, এন্ড স্টিফনেসটা কি অনেক হাই, তাই না? জি ভাইয়া। দেন এখানের মধ্যে কি হচ্ছে, এখনো পজিটিভ কিন্তু স্টিফনেসটা কি হলো, কমে গেল। জি দেন ভাইয়া। এখানে কি হচ্ছে, এখানেও পজিটিভ কিন্তু স্টিফনেসটা আরো কমে গেছে। এন্ড এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অর ম্যাক্সিমাম হাইটে তোমার টেনজেন্টটা হয়ে গেছে হরাইজন্টাল, মানে ভেলোসিটি হয়ে গেছে কত, 0। 0। তাহলে এখানের জন্য দেখো, আফটার দা বাউন্স এই পয়েন্টে ভেলোসিটি হলো ম্যাক্সিমাম পজিটিভ, দেন যত টাইম যাচ্ছে তত ভেলোসিটি কমতেছে, দেন এই পয়েন্টে এসে, যে এই পয়েন্টটাই এসে ভেলোসিটি কত হয়ে গেল, ম্যাক্সিমাম হাইটে এসে ভেলোসিটিটা 0 হয়ে গেল নাকি? জি ভাইয়া। তো এরকম। দেন আবার পরের কাহিনীটা ফার্স্ট বাউন্সের মতো সেম, যে প্রথমে স্টিফনেসটা নেগেটিভ কিন্তু স্টিফনেস কম, আস্তে আস্তে যত নিচে যাচ্ছে স্টিফনেসটা নেগেটিভে থাকতেছে কিন্তু কি ভেলোসিটির বাড়তেছে। ভ্যালু বাড়তেছে। কোন ডিরেকশনে বাড়তেছে, নেগেটিভ ডিরেকশনে নেগেটিভ। বাড়তেছে। তো তাহলে এইভাবে করে করে আমাদের নেগেটিভ ম্যাক্সিমাম পর্যন্ত যাবে, সরি। তো তাহলে এই আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে, সরি দিস, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, দেখো একটা জিনিস খেয়াল করো। এইখানে দেখো আমি স্কেলটা যে নিলাম, দেখো তো কত ডিগ্রি অ্যাঙ্গেল। 45। এইখানে যে আমি নিয়েছিলাম এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল। 45। আমি এখানে অ্যাঙ্গেল গুলো সেম কেন রাখতেছি, যে লাইন গুলা প্যারালেল না, কেন রাখতেছি লাইন জি ভাইয়া। গুলাকে প্যারালেল, বিকজ when the ball is falling, ঠিক আছে, or when the ball is in air, যে গ্রাউন্ডের সাথে যখন কন্ট্যাক্টে নাই, তখন বলটার উপরে কয়টা ফোর্স কাজ করতেছে, জাস্ট একটা ফোর্স। কি ফোর্স, তার ওয়েট। তার ওয়েট কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ ডাউনওয়ার্ড। করে। ওকে, তো তাহলে তার উপরে ফোর্স জাস্ট একটা, কি ফোর্স, ওয়েট। এন্ড একটাই যদি ফোর্স কাজ করে সেই নিচে কি হবে, আনব্যালেন্সড হবে। সো তাহলে দিস ফোর্স উইল অ্যাক্ট অ্যাজ দ্য আনব্যালেন্সড ফোর্স, এন্ড এর জন্য তার অ্যাক্সেলারেশনটা কত হবে, অলওয়েজ জি, which is what, 9.4। 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর m1 এর জন্য কত পড়ো, m1 এর জন্য 9.8 লিখো, ঠিক আছে। ফিজিক্স এর জন্য আমরা 9.81 লিখবো। ওকে, জি ভাইয়া। আচ্ছা। সো এখন বলো এই অ্যাসেলারেশনের ডিরেকশনটা কোন দিকে, ওয়েট অলওয়েজ কোন নিচে। দিকে কাজ করে, নিচে। সো তাহলে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাও কোন দিকে কাজ করবে, অলওয়েজ নিচের দিকে কাজ নিচে। করবে। তো আমরা যে সাইন কনভেনশনটা দেখে আসলাম, আমরা কি করছিলাম দেখো তো, আপওয়ার্ড ডিরেকশনটাকে ধরছিলাম পজিটিভ আর ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে ধরছিলাম কি নেগেটিভ, রাইট? তো জি তুমি ভাইয়া। দেখো অ্যাসেলারেশন কিন্তু অলমোস্ট অল দা টাইম অ্যাসেলারেশন হলো নিচের দিকে। কিন্তু তুমি একটা কথা বলছিলা যে কি কি যেন বলছিলা, যে কোন সময় ভেলোসিটি বাড়তেছে বা কমতেছে, কেমন একটা যেন কোশ্চেন করছিল, এটা বলো তো, ওইটা এখন বুঝাই দিতেছি। ভাইয়া ওই যে মানে যখন যে ভেলোসিটি মানে ওই যে একদম পয়েন্টে যখন ইকুয়াল ছিল তারপরে হঠাৎ করে কমে যায়, যখন চেঞ্জ হয় নিচের দিকে। ইকুয়াল ছিল দেন কমে যায় মানে বুঝি নাই। হ্যাঁ ওই যে মানে প্রথমে তো নিচে ওয়েট আর উপরে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা থাকে, আচ্ছা আচ্ছা, তারপর তো ওই হ্যাঁ যে। ঠিক আছে, বুঝছি, তোমার ইমপ্যাক্ট টাইমের ওখানে সমস্যা। ওকে, দেখাই এখন দেখো। হ্যাঁ ওইখানেই। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, এই যে এইখানে বলটার ভেলোসিটি হলো নিচের দিকে ম্যাক্সিমাম ভেলোসিটি, এন্ড আফটার দা বাউন্স বলের ভেলোসিটিটা পজিটিভ হয়ে গেছে। তো তার মানে কি, যতক্ষণ বলটা গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে ছিল ততক্ষণে কি আসছে, ভেলোসিটির মধ্যে একটা চেঞ্জ আসছে নাকি? কেমন জি টাইপের ভাইয়া। চেঞ্জ, ওই জিনিসটা দেখো। এখানে when the ball hits the ground, okay, when the ball hits the ground, কয়টা ফোর্স কাজ করতেছে এখন বলের উপরে, ওয়েট তো অলওয়েজই আছে, কিন্তু তার উপর আরেকটা ফোর্স কি, নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সটা ডিউরিং বাউন্স, ঠিক আছে, বাউন্সিং এর সময় নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি হয়, ওয়েটের থেকে বড় হয়। কেন, নরমালি তো আমরা যদি কোনো একটা কিছু প্লেস করে রাখি, যে সিম্পলি কোন একটা অবজেক্টকে একটা সারফেসের উপর রাখলাম, তখন ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স সমান সমান হয়। এটাই আমরা ও লেভেলসে পড়ে আসছি। কিন্তু বাউন্সিং এর সময় খেয়াল করো তো ব্যাপারটা কি হয়,
সে কি একটা ইম্প্যাক্ট নিয়ে, যে সে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে গ্রাউন্ডকে ধাক্কা দিচ্ছে না? জি ভাইয়া। সো এই যে সে যে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে গ্রাউন্ডকে ধাক্কা দিবে, তো এর জন্য কি হয়, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, গ্রাউন্ডটা ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন ব্যাক দিবে নাকি? তো তাহলে ভাইয়া। বলটা কি করতেছে, বলটা তো তার ওয়েট সমান ফোর্স দিয়ে গ্রাউন্ডকে হিট করতেছেই, আরো এক্সট্রা একটা ফোর্স কিসের থেকে পাচ্ছে সে, তার একটা ভেলোসিটি আছে না ডাউনওয়ার্ড, তো এই এক্সট্রা জি ভাইয়া। ডাউনওয়ার্ড ভেলোসিটির জন্য সে কি করে, গ্রাউন্ডের উপরে বেশি একটা ফোর্স এক্সার্ট করে। কিসের থেকে বেশি? গ্রেটার দ্যান ইটস ওন ওয়েট। সো ওয়েটের থেকে বেশি ফোর্স যদি নিচের থেকে গ্রাউন্ডের উপরে দেয়, গ্রাউন্ড কি করবে, ইকুয়াল অ্যামাউন্টের রিঅ্যাকশন ফোর্স দিবে উপরের দিকে, হুইচ ইজ হোয়াট, দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এইটা নিয়ে আমরা আজকে ফোর্সের চ্যাপ্টারে কথা বলবো, আরো ভালো মতো বুঝতে পারবো তখন। তা এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, কি হচ্ছে, ওয়েট হলো নিচে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স হলো উপরে নাকি? আচ্ছা, জি ভাইয়া। তো ওয়েট হলো নিচে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স উপরে, কিন্তু কোনটা বড়? নরমাল রিঅ্যাকশন। নর্মাল রিঅ্যাকশন। সো তাহলে আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? উপর দিকে। আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন হলো উপরের দিকে। সো আনব্যালেন্সড ফোর্স ইজ আপওয়ার্ড, তো তার মানে অ্যাসেলারেশন কোন দিকে? আপওয়ার্ড। Upward. কিন্তু বলটা যখন গ্রাউন্ডে হিট করছে, তখন বলের ভেলোসিটিটা কোন দিকে আছে? নেগেটিভ। Downward. মানে ভেলোসিটি হলো নিচে, অ্যাসেলারেশন হলো উপরে। তো ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন অপোজিট হলে কি হয়, ভেলোসিটি বাড়ে নাকি কমে? কমে। ভেলোসিটি কমে। তো দেখো এখানের মধ্যে কাজটা কি, এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় ভেলোসিটিটা কি ম্যাক্সিমাম নেগেটিভ না, মানে ভেলোসিটির ভ্যালুটা বেশি, কিন্তু কোন ডিরেকশনে বেশি? নেগেটিভ Negative. ডিরেকশনে বেশি। সো এখন কাজটা কি হবে দেখো, ভেলোসিটিটা নেগেটিভ ডিরেকশনে বেশি, তো সো এখন ভেলোসিটিটা প্রথমে কি হবে, কমবে, কমে কমে কত হবে, জিরো হবে নাকি? জি ভাইয়া। সো এই যে ভেলোসিটিটা কমতেছে 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 কমতেছে, ভেলোসিটি কমে কমে কত হলো, জিরো হইলো। এখন যখন নাকি ভেলোসিটি হয়ে গেছে জিরো, কি হয়ে গেছে, ভেলোসিটি হয়ে গেছে জিরো, তো এখন কোন একটা অবজেক্ট রেস্টে আছে, এখন তুমি তার উপরে যেই দিকে আনব্যালেন্সড ফোর্স দিবা, সে ওই দিকেই অ্যাসেলারেট করবে না, মানে ওই দিকেই তার ভেলোসিটি বাড়বে না। জি ভাইয়া। সো যতক্ষণ গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে, অল দা টাইম হোয়াট ইজ হ্যাপেনিং, অ্যাসেলারেশনটা তো আমাদের কোন ডিরেকশনে, উপরের দিকে নাকি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখন ভেলোসিটি জিরো হয়ে গেল, যে এই পয়েন্টে এসে, এই যে এই জায়গাটা যে মার্ক করলাম গোল্লা দিয়ে, এই পয়েন্টে এসে ভেলোসিটিটা জিরো হইলো। নাও দ্যাট অ্যাসেলারেশন ইজ আপওয়ার্ড, সো তাহলে ভেলোসিটি এখন ওই ডিরেকশনে কি করবে, বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। কমবে। না, বাড়বে। হ্যাঁ। ভেলোসিটি জিরো, ভেলোসিটি জিরো। হ্যাঁ, তুমি রেস্টে আসো, তো এখন তোমাকে যেই দিকে ধাক্কা দিব তুমি ওই দিকে কি করবা, মুভ করবা, তাই না? তো এমন হলো হ্যাঁ ভাইয়া, ব্যাপার। তাহলে বাড়বে। তো তখন ভেলোসিটিটা বাড়বে কোন দিকে, অ্যাসেলারেশন যেদিকে ওই দিকে, অ্যাসেলারেশন কোন দিকে, আপওয়ার্ড। তো তার আপওয়ার্ড। মানে ভেলোসিটিও আপওয়ার্ড ডিরেকশনে বেড়ে কি হইলো, এই জায়গায় আসলো। এইখানে এসে তখন কি হয়ে গেছে, গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টটা ছুটে গেছে। এখন বলের ভেলোসিটি কোন দিকে, উপরের দিকে, তো বলটা উপরে যাচ্ছে। কিন্তু বল যখন উপরে যাচ্ছে তখন কি হচ্ছে বলতো, তখন কি আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স আছে? একবার যখন নাকি গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট ছুটে গেল, এখন তার উপরে ফোর্স জাস্ট কি, ওয়েট, তাই না? জি ভাইয়া। এখন যখন নাকি গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট ছুটে গেছে, ফোর্স জাস্ট কাজ করতেছে হলো ওয়েট, তো তার মানে আনব্যালেন্স ফোর্স নিচে, কিন্তু ভেলোসিটি কোন দিকে, উপরে। উপরে। সো এর জন্য ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন অপোজিট। সো হোয়াট উইল হ্যাপেন, ভেলোসিটি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। এই যে দেখো ভেলোসিটি কমে 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 কত হলো, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত, যে ভেলোসিটিটা কি হয়ে গেল, জিরো। জিরো। এখন যেহেতু ভেলোসিটিটা জিরো হয়ে গেছে, আবার সেম কথা, তুমি রেস্টে আসো, এখন তোমাকে যেই দিকে ধাক্কা দেওয়া হবে তুমি কি করবা, ওই দিকে মুভ ওইদিকে। করবা। সো তাহলে ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পরেও তার ওয়েট কি গায়েব হয়ে গেছে, ওয়েট তো ঠিকই না। আছে। তো ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি জিরো, দ্যাটস ভেরি গুড। ওয়েট নিচে মানে অ্যাসেলারেশন নিচে, তো তার মানে অবজেক্টের ভেলোসিটিটা বাড়বে, কোন দিকে বাড়বে, নেগেটিভ Downward. ডিরেকশনে বাড়বে। সো ডাউনওয়ার্ডটা নেগেটিভ, তো এর জন্য নেগেটিভ ডিরেকশনে কি হইতেছে, নেগেটিভ ডিরেকশনে ভেলোসিটিটা বেড়ে নেগেটিভ ম্যাক্সিমাম হইলো। দেন আবার গ্রাউন্ডে হিট করলো, গ্রাউন্ডে হিট করার পরে আবার কি হবে, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা বেশি। হ্যাঁ আজিজুল বলো। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু ফার্স্ট টাইম যখন বলটা গ্রাউন্ডে হিট করছে তারপরে তো ভেলোসিটিটা কমে যাবে না? হ্যাঁ ভেলোসিটি কমে গেছে, তো এই যে দেখো হ্যাঁ।
তাহলে এইখানে এই যে গ্রেডিয়েন্ট স্লোপ যেগুলো আছে না, স্লোপ গুলো তাহলে একটু ছোট হবে না? স্লোপটা কিসের বলো? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয়? অ্যাসিলারেশন। অ্যাসেলারেশন দেয়। এখন অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি কনস্ট্যান্ট থাকবে নাকি চেঞ্জ হবে, কি মনে হয়? আচ্ছা আচ্ছা, কনস্ট্যান্ট হবে। তো ঠিক তাহলে আছে, এটার জন্য বুঝছি। আমাদের লাইনগুলো প্যারালেল। আর ভেলোসিটি কমবে এটাতে তুমি ঠিক আছো। এই যে দেখো, নেগেটিভ ডিরেকশনে এত ছিল, পজিটিভ ডিরেকশনে কি হয়েছে, কমে গেছে না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, প্রতিবার বাউন্সের পরে কি হবে, ভেলোসিটিটা কমে যাবে। ওকে, জি। এভরি টাইম দা বল উইল বাউন্স, তার ভেলোসিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। বিকজ অফ হোয়াট? একটা হলো যে এয়ার রেজিস্ট্যান্সের জন্য এনার্জি হারায়, আর একটা কি, হিট এন্ড সাউন্ড ওয়েভে এনার্জি লস হয়। ওকে, শারিয়ারের কি এখন ক্লিয়ার হয়েছে যে কখন ভেলোসিটি জি বাড়তেছে ভাইয়া। কমতেছে? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো এখন ফারহান তাজওয়ার একটা গ্রাফ দিছো, এটার জন্য কি এক্সপ্লেন করা লাগবে, যে কেমন টাইপের মোশন হচ্ছে নাকি, और वेलोसिटी टाइम और एक्सेलरेशन टाइम ग्राफ আঁকতে হবে। ফারহান, দাঁড়াও, ওর দেওয়া গ্রাফটা প্রথমে একটু আঁকি। So, ফারহান এমন একটা গ্রাফ দিচ্ছে, পুরাটাই নেগেটিভ অ্যাক্সিসে, ডিসপ্লেসমেন্ট টাইম। স্যার হ্যাঁ হ্যাঁ বলো, যে তোমার স্যার এটা উপরের গ্রাফটাতে ম্যাক্সিমাম থেকে যে ভেলোসিটিটা 0 হচ্ছে ওটা ফোর্সটা আবার একটু বুঝাবেন? এই জায়গাটায়, যে এখান থেকে এখানে। জি স্যার। আচ্ছা, তো এখন দেখো এই পয়েন্টে, মনে করো আমি এই পয়েন্টগুলোর নাম দেই। ওকে, এটা হলো তোমার পয়েন্ট এ, এটা হলো তোমার পয়েন্ট বি, এটা হলো তোমার পয়েন্ট সি, এটা হলো পয়েন্ট ডি, এটা পয়েন্ট ই। এখন দেখো পয়েন্ট সি টা কোন পয়েন্ট বলো তো? পয়েন্ট সি ইজ দ্য পয়েন্ট when the ball just loses contact with the ground, তাই না? যে বলটা জাস্ট গ্রাউন্ডে যে হিট করছিল, পয়েন্ট বি তে এসে গ্রাউন্ডে হিট করছিল, দেন বি থেকে সি তে কি হয়েছে, বি থেকে সি তে ওই টাইমে বলটা ওয়াজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। যতক্ষণ গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে ছিল, দ্য ডাউনওয়ার্ড ভেলোসিটি গট কনভার্টেড টু আপওয়ার্ড ভেলোসিটি। কিভাবে? বিকজ অফ দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? তো এখন পয়েন্ট সি তে কি হলো, বলটা জাস্ট গ্রাউন্ডের থেকে কি করছে, কন্ট্যাক্টটা লুজ করলো। সো পয়েন্ট সি তে বলের কি আছে, ভেলোসিটিটা হলো ম্যাক্সিমাম আপওয়ার্ড ডিরেকশনে। সো ভেলোসিটিটা হলো উপরে, কিন্তু যখন নাকি কন্ট্যাক্ট ছুটে যায় তখন কি কোনো নর্মাল রিঅ্যাকশন ফোর্স থাকবে ফারহান? নো স্যার। আচ্ছা, সো নর্মাল রিঅ্যাকশন ফোর্স নাই, ভেলোসিটিটা জাস্ট কোন দিকে, উপরে। তো তাহলে বলটা উপরে উঠতেছে কিন্তু ওয়েট তাকে নিচের দিকে টানতেছে, তো তখন ভেলোসিটি কি হবে, বাড়বে নাকি কমবে? স্যার কমবে স্যার। কমতে থাকবে। সো যত উপরে উঠতেছে ভেলোসিটি কমতেছে, যত উপরে উঠতেছে ভেলোসিটি কমতেছে, এমন যাইতে 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 কি হবে, একদম ম্যাক্সিমাম হাইটে যে ভেলোসিটিটা হবে কত, 0। জি স্যার, বুঝছি স্যার। এই পয়েন্ট জিটা হলো এই ম্যাক্সিমাম হাইট। ওকে, দেন আবার টি থেকে ইতে নামতে সময় তখন কি করতেছে, নিচের দিকে নামতেছে, তো এর জন্য নেগেটিভ ভেলোসিটি। ওকে, ওকে স্যার। আচ্ছা। আর এখন তোমার দেওয়া গ্রাফটার এখানের মধ্যে কি কি করা লাগবে, যে ভেলোসিটি আর অ্যাসেলারেশন টাইম গ্রাফ গুলো আঁকতে হবে নাকি, এন্ড ওগুলা মোশন কি হচ্ছে ওগুলা এক্সপ্লেনেশন, এমন? জি স্যার। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখি ফার্স্ট এরটা কি কার্ভ নাকি ফার্স্ট এরটা স্ট্রেট লাইন, এ পার্টটা? ফার্স্ট একটা স্ট্রেট। ওকে, তো তাহলে ফার্স্টে হলো এরকম, তোমরা সবাই নিজেরা একটু ট্রাই করো। ফার্স্টে হলো এমন, ওকে, দেন এরপরে কি হয়েছে, এরপরে কি এরকম একটা কার্ভ নিছে জি স্যার। বিতে। আচ্ছা, তো তাহলে বিতে এরকম একটা কার্ভ নিল, অলরাইট। এরপরে সিতে কি হয়েছে, সিতে এমন একটা কার্ভ নিছে, দেন ডি আবার স্ট্রেট লাইন নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে ডি আবার আরেকটা স্ট্রেট। তো এই হলো গ্রাফ, অলরাইট। সো এটা
জন্য আমরা করেসপন্ডিং ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন টাইম গ্রাফ গুলো আঁকবো এন্ড এক্সপ্লেন করার ট্রাই করবো যে কেমন টাইপের মোশন এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। The whole motion is on the negative axis of the graph, which means কি তোমার রেফারেন্স পয়েন্টের অপোজিট ডিরেকশনে সব টাইপের মুভমেন্ট গুলো হয়েছে। তো আমরা দেখি এখানে আমাদের লেবেল করি, এটা হলো রিজিয়ন এ, গ্রিনটা হলো বি, অরেঞ্জটা সি, আর এটা ডি। এখন আমরা এটা কি করব, করেসপন্ডিং ভেলোসিটি আর পাস না করাইতে চাইলে এমন গ্রাফ দেয়, এটা বেশি কঠিন না, এটা গ্রাফ অ্যাকচুয়ালি আঁকা যায়। দেখো এটা ইজি টাইপের জিনিস, জাস্ট আমরা একটু আমাদের বেসিক গুলা ক্লিয়ারলি ফলো করলে পরে হোপফুলি কোনো প্রবলেম হবে না। ওকে, লেটস সি, ট্রাই করি। সেগমেন্ট গুলো একটু ভাগ করে নিই। এই হলো সেগমেন্ট এ, এই হলো সেগমেন্ট বি, এই হলো সেগমেন্ট সি, and this is the last segment. ওকে, সো এখন দেখো প্রথমের পার্ট, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করে করে আমি সলভ করাই। দেখো তোমাদের পারা উচিত, কাকে আস্ক করা যায়, লেট মি সি। এটার অ্যান্সার ফার্স্ট একটা ঐশী বলো, রিজিয়ন এ তে লাইনটা কি স্ট্রেট লাইন নাকি একটা কার্ভ? রিজিয়ন এ তে স্ট্রেট লাইন, ভেরি গুড। এন্ড স্লোপটা কি পজিটিভ স্লোপ নাকি নেগেটিভ স্লোপ? নেগেটিভ স্লোপ। সো তাহলে লাইনটা হলো একটা স্ট্রেট লাইন, তো তার মানে ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, তাই না? আর স্লোপটা হলো নেগেটিভ, তো তার মানে ভেলোসিটি নেগেটিভ এন্ড কনস্ট্যান্ট থাকবে। কোন রিজিয়নের জন্য? রিজিয়ন এর জন্য। সো তাহলে ভেলোসিটির ভ্যালুটা ইজ নেগেটিভ এন্ড ইট ইজ কনস্ট্যান্ট। ওকে, ফার্স্ট পার্ট এতটুকু গেল। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে রিজিয়ন এ নিয়ে? নো স্যার। ওকে, সো এখন আমরা রিজিয়ন বি এর জন্য দেখি। রিজিয়ন বি টা একটু মজার, রিজিয়ন বি টা কেমন, লেটস সি। সো রিজিয়ন বি এর জন্য কাকে আস্ক করা যায়? তনয়, তনয় বলো তো রিজিয়ন বি এর এখানে মধ্যে কাজটা কি হচ্ছে? রিজিয়ন বি টা তো কার্ভ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আমি রিজিয়ন বি এর জন্য তোমাকে হেল্প করে, দেখো তুমি অ্যানসারটা বলো, ঠিক আছে? রিজিয়ন বি এর জন্য তোমাকে হেল্প করি। সো লেটস সি, ট্যানজেন্টটা কি? প্রথমে রিজিয়ন বি তে ট্যানজেন্ট আঁকলাম, ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ? স্লোপটা নেগেটিভ। নেগেটিভ, ভেরি গুড। এখন এখানের মধ্যে সেকেন্ড যে স্লোপটা আঁকলাম, এটার কি স্টিফনেসটা কি বাড়লো নাকি কমলো? আগেরটা বেশি খাড়া ছিল, কত? 41 ডিগ্রির মতো। এর পরেরটা আর একটু ফ্ল্যাট হয়ে গেছে, কত ডিগ্রি? 28 ডিগ্রি। তো তার মানে কি স্টিফনেসটা কমে আসতেছে নাকি? তো তার মানে কমে আসতেছে। তো এরপরে আমরা আমি দেখিনি, সরি। তো এরপরে যদি আবার আমরা এরকম গ্রেডিয়েন্ট ড্র করতে থাকি ও ট্যানজেন্ট ড্র করতে থাকি, দেন স্টিফনেস কমতে কমতে এই যে টার্নিং পয়েন্টে এসে, হ্যাঁ, জিরো এই টার্নিং পয়েন্টে এসে গ্রেডিয়েন্ট হলো 0। এক্সেলেন্ট। তো তাহলে এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, প্রথমে ভেলোসিটিটা নেগেটিভ, ঠিক আছে? প্রথমে ভেলোসিটিটা নেগেটিভ, বাড়ছে, দেন হোয়াট ইজ হ্যাপেনিং, ভেলোসিটিটা পজিটিভ হচ্ছে, মানে বাড়তেছে আর কি। 0 পর্যন্ত আসবে, দেন বাড়বে। ইয়েস, তো এই জিনিসটা আমরা আঁকবো। এটা কি কালার? যে গ্রিন কালার দিয়ে আঁকছিলাম না, সো গ্রিন। তো ফারহান কি হচ্ছে, ভেলোসিটিটা নেগেটিভ ছিল, আস্তে আস্তে নেগেটিভ ভেলোসিটি কমতে কমতে কত হয়েছে? 0 হয়েছে। দেন
জিরোতে আসার পর এরপর কি হচ্ছে দেখো, আমি ট্যানজেন্ট গুলা মুছে নতুন ট্যানজেন্ট গুলা ট্যানজেন্ট গুলা মুছলাম। এখন নতুন ট্যানজেন্টটা কি দেখো, এখন দেখো আস্তে আস্তে স্টিফনেস কি করবে, বাড়বে না? হ্যাঁ আস্তে আস্তে স্টিফনেস এরকম বাড়বে আগের থেকে। স্টিফনেস বাড়তেছে এন্ড ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটাও কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে নাকি? তো তার মানে এখানের জন্য ভেলোসিটিটাও বাড়তে বাড়তে কি হবে, পজিটিভ একটা ভেলোসিটিতে যাবে। প্রথমে ছিল নেগেটিভ, দেন নেগেটিভ থেকে কমে কমে হয়েছে জিরো, দেন জিরো থেকে কি হইতেছে এখন বাড়তেছে, তাই না? হ্যাঁ এটাই। এরকম বাড়লো। ওকে, স্টিফনেস একটু চেঞ্জ হবে না? সি পার্টে কি তো ভাইয়া আপনার মানে গ্রেডিয়েন্টটা পজিটিভ থেকে নেগেটিভে আসবে তাই না? হ্যাঁ ওইটা দেখাইতেছে না, গ্রেডিয়েন্টটা নেগেটিভ হচ্ছে না সিটা কোথাও, এটা দেখাবো। আচ্ছা ফারান যেটা বললো যে স্টিফনেস কি বলে, গ্রেডিয়েন্টের স্টিফনেসটা চেঞ্জ আসবে নাকি, এখানে আমাদের পুরাপুরি গ্রেডিয়েন্ট ডিটারমাইন করার ওয়ে নাই। কার্ভটা আমরা এরকম একটা সিমেট্রিক্যাল একটা কার্ভ আঁকছি, তো তাহলে এই যে এখানের মধ্যে যত ভেলোসিটি প্রথমে নেগেটিভ ছিল ওই ভেলোসিটিটা জিরো হয়েছে, দেন ভেলোসিটিটা বাড়তেছে, এতটুকুই জাস্ট আমাদের বুঝার ওয়ে আছে, বুঝছো? তো তাহলে এতটুকু আমাদের কাছে ইনফরমেশন, যেহেতু আমাদেরকে কোনো ভ্যালিউ দেওয়া নাই, তো তাহলে আমরা এরকম টাইপের স্কেচ করলেই হয়। ওকে, জি স্যার। আচ্ছা আচ্ছা পজিটিভ স্লোপে কিভাবে গেল দেখো কাটরিনা, এখানের মধ্যে কাজটা কি, এই যে এই জায়গাটায় এই যে বি এর একদম লোয়েস্ট পয়েন্টে, এই যে টার্নিং পয়েন্টে এইখানে ট্যানজেন্ট যদি ড্র করি, এখানে ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের ভ্যালু কত, জিরো না? Yes, এখন sir. এই পয়েন্টের পরে দেখো তো, আমরা যদি এখানে ট্যানজেন্ট ড্র করি, এটা কি হয়, একটা আপওয়ার্ড স্লোপিং লাইন নাকি একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন? Upward. আপওয়ার্ড। তো আপওয়ার্ড স্লোপিং লাইন মানে কি, এটা হলো পজিটিভ, বুঝতে পারছো? তো এর জন্য পজিটিভ হয়েছে। ওকে, যে প্রথমে দেখো কাজটা কি, তোমাকে এই জিনিসটা আমি দেখাই আরেকবার। যে ফার্স্টে বি এর একদম প্রথম পার্টে দেখো হোয়াট ইজ হ্যাপেনিং, বি এর একদম ফার্স্ট পার্টে ট্যানজেন্ট ড্র করো, ডাউনওয়ার্ড স্লোপিং একটা লাইন, তো তার মানে ভেলোসিটি হলো নেগেটিভ। দেন আরেকটু পরে ট্যানজেন্টটা ড্র করো, ডাউনওয়ার্ড স্লোপিং ইয়েস, কিন্তু স্টিফনেসটা কি হয়ে গেছে, কমে গেছে, তো তার মানে ভেলোসিটিটা নেগেটিভ আছে, কিন্তু the negative value is decreasing. নেগেটিভ ভ্যালু ডিক্রিজ করা মানে কি, নেগেটিভ ভ্যালু ডিক্রিজ করা মানে আরো জিরোর কাছে আসা, তাই না? Yes, sir. মানে লেস নেগেটিভ হওয়া। তো এরকম করতে করতে এই পয়েন্টে এসে ভেলোসিটি হলো জিরো, তো এই যে এই পয়েন্টে ভেলোসিটি হলো জিরো। ধরো এটা আমাদের লাইনটা ঠিক করে আর কি, বি এর একদম লোয়েস্ট পয়েন্টে কি হয়েছে, বি এর একদম লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি হয়েছে জিরো, দেন বি এর রাইট সাইডে কি হইতেছে, বি এর রাইট সাইডে ট্যানজেন্টটা পজিটিভ হয়ে গেছে না, তো তখন ওখানের মধ্যে কি হবে, ভেলোসিটিটা পজিটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? Yes, sir. সো তাহলে পার্ট বি এর ডিসকাশন আমাদের হইলো। নাও লেটস সি পার্ট সি তে। হ্যাঁ বলো ফারান। স্যার পার্ট বি তে তো কোনো ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভেলোসিটিতে তো দেখা যাচ্ছে ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। ডিরেকশন চেঞ্জ, এটা ডিসপ্লেসমেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়া মানে যে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হইতে হবে এমন কোনো কথা নেই। দেখো ডিরেকশনের ভেলোসিটির ডিরেকশনে কেন চেঞ্জ আসছে বুঝতে পারতেছো? এর জন্য দেখো, আমি যদি ডিসপ্লেসমেন্টের কটা ভ্যালু দেই, খেয়াল করো, এ হলো 0, a -1, a -2, a -3, a -4, a -5। এখন দেখো তোমার প্রথমে ডিসপ্লেসমেন্ট জাস্ট কমতেছে, মানে নেগেটিভ ডিরেকশনে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, দেন কত হলো, মনে করো -5। দেন আবার ডিসপ্লেসমেন্টটা লেস নেগেটিভ কেন হবে, যদি অবজেক্টটা ঘুরে আবার পজিটিভ ডিরেকশনে যাওয়া শুরু করে তখনই তো ডিসপ্লেসমেন্ট আবার কমে যাবে নাকি? জি স্যার।
তো তখনই ডিরেকশনের মধ্যে একটা চেঞ্জ আসছে, বুঝছো? যে টার্নিং পয়েন্টটা যে আছে বি এর, ওই টার্নিং পয়েন্টে কি হয়েছে, ডিরেকশন অফ দ্য ভেলোসিটি হ্যাভ চেঞ্জড। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার, ক্লিয়ার। ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল না। সি পার্টে কি হচ্ছে, সি পার্টের এখানের জন্য দেখো প্রথমে না, এই যে ভেলোসিটি ভ্যালু কনস্ট্যান্ট নেই, যে ভেলোসিটির ভ্যালু প্রথমে নেগেটিভ ছিল, দেন নেগেটিভ থেকে বাড়তে বাড়তে কি হয়েছে, নেগেটিভ থেকে প্রথমে জিরো হয়েছে, দেন জিরো থেকে বেড়ে পজিটিভ হয়েছে। বুঝছো মুতাসিম? ওকে, তো এখন সি এর এখানে কি হচ্ছে দেখো, প্রথমে স্টিফনেস হলো হাই, এটা কি ডিসিলারেশনের গ্রাফের মতো একদম, তাই না? দেন এখানে স্টিফনেস আরেকটু কমতেছে, স্টিফনেস আরেকটু কমতেছে, দেন এরকম কমতে কমতে একদম এই পার্টে যে কি হবে, স্টিফনেস হয়ে যাবে জিরো। তো তাহলে সি এর এখানে কি আছে, প্রথমে স্টিফনেস হলো ম্যাক্সিমাম, তো প্রথমে ভেলোসিটি হলো ম্যাক্সিমাম, দেন ভেলোসিটি কমে কমে কত হবে, ভেলোসিটি কমে কমে ইভেন্চুয়ালি হয়ে যাবে জিরো। এটা ভেলোসিটি কমতে কমতে ইভেন্চুয়ালি কি হয়ে গেল, জিরো হয়ে গেল। এই যে এই গ্রাফটা আমাদের কিসের জন্য ছিল, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ এমন হওয়া মানে কি ডিসেলারেশনের গ্রাফ না পারান? তো তাহলে এর জন্য এখানের মধ্যে আমরা কি পাইছি, ডিসেলারেশন পাইছি। বুঝতে পারছো? জি স্যার। এন্ড ফাইনালি সিচুয়েশন ডি, তো সিচুয়েশন ডি এর ওখানে দেখি কি হচ্ছে। সিচুয়েশন ডি এর ওইটা কি একটা স্ট্রেট লাইন নাকি একটা কার্ভ? স্ট্রেট লাইন। এন্ড লাইনটার গ্রেডিয়েন্ট কি পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট? পজিটিভ। পজিটিভ। তো তাহলে this is the positive velocity and the velocity will remain constant. কেন constant? Because displacement time graph এর gradient হলো constant. Okay, so তাহলে this is the graph, this is the graph of the corresponding displacement time graph. বুঝতে পারছো? তো তাহলে অবজেক্টটা, হ্যাঁ বলো। স্যার আপনি যে সি আর ডি এর মাঝখানে একটা স্ট্রেট ভার্টিক্যাল স্ট্রেট লাইন আঁকলেন না, ওইটা কি রিপ্রেজেন্ট করে? এইটা আসলে নরমালি হওয়া উচিত না, যে ভেলোসিটি জিরো ছিল এক লাফে ভেলোসিটি একটা ভ্যালু পেয়ে গেছে, এটা আসলে হয় না। এর জন্য এই জায়গাটা আসলে কি হয়, কন্টিনিউড যদি তুমি একটা ব্যাপার রাখতে চাও, তো তাহলে অ্যাকচুয়ালি তোমার ডি এর এখানে স্ট্রেট লাইন না দিয়ে এমন হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল। তো তখন দেখা যেত কি, তখন দেখা যেত যে ভেলোসিটিটা তো জিরো ছিল সি এর লাস্ট পার্টে, দেন ওখানে থেকে ভেলোসিটিটা বেড়ে বেড়ে হয়েছে কি একটা ভ্যালু পাইছো। কিন্তু তোমার যেহেতু গ্রাফটা স্ট্রেট লাইন দিছিলা, তো এর জন্য কি বুঝাইতেছে, ভেলোসিটিটা ছিল জিরো, দেন হঠাৎ করে সে আবার কি পেয়ে গেছে, একটা ভেলোসিটি পেয়ে গেছে। এরকম অ্যাব্রাপ্ট চেঞ্জেস ইন ভেলোসিটি নরমালি এনকাউন্টার করি না আমরা, কিন্তু তোমার যে গিভেন গ্রাফটা ছিল ওটার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ এমনই হবে। বুঝতে পারছো? তুমি যদি ডিটাকে যে এরকম এখন যে কার্ভ করে আঁকছি, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে এমন কার্ভ আসা মানে কি অ্যাসেলারেশন, তো তখন ভেলোসিটি টাইম গ্রাফটা সুন্দর একটা কন্টিনিউড একটা লাইন আসবে। কিন্তু যেহেতু তুমি দিছো একটা স্ট্রেট লাইন, যে তুমি যেহেতু একটা স্ট্রেট লাইন দিছো, এই যে একটা স্ট্রেট লাইন দিছো, তো এর জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের মধ্যে একটা স্ট্রেট লাইন আসা মানে কি গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট, তো তার মানে এই যে ভেলোসিটি থাকবে কনস্ট্যান্ট এরকম। হ্যাঁ আজিজুল বলো। বিএসসি তে যেমন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বিএসসি রিপ্রেজেন্ট করে ভেলোসিটি না, বিএসসি এর মধ্যে তো দেখাচ্ছে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তো ভেলোসিটি টাইম গ্রাফেও তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে ওটা তো আমরা অ্যাসেলারেশন জানি অথবা ডিসেলারেশন বলি না, তাহলে গ্রেডিয়েন্টটা এটা ইয়া হবে না, কার্ভ এরকম। বিআরসি এর ওখানে, বিআরসি এর এখানে তোমার ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে, ওই জিনিসটা তো আমরা দেখাইতেছি। এই যে বি এর শুরুতে ভেলোসিটি ছিল কি ম্যাক্সিমাম নেগেটিভ, যে বি এর শুরুতে ভেলোসিটি হলো ম্যাক্সিমাম নেগেটিভ, দেন তুমি এখানে টেনজেন্ট ড্র করো, স্টিফনেস কি হয়েছে, বাড়ছে নাকি কমছে? আজিজুল, এখানে যদি তুমি টেনজেন্ট ড্র করো পরের পার্টে, যে এই পার্টে,
এখানে তোমার ট্যানজেন্টের স্টিফনেস কি হয়ে যায়, কমে যায় না? জি, সো তাহলে ট্যানজেন্টের স্টিফনেস কমা মানে কি ভেলোসিটির ভ্যালু বাড়বে নাকি কমবে? কমবে। কমবে, তো তখন ভেলোসিটি কমতেছে, লেস নেগেটিভ হচ্ছে। দেন এখানে স্টিফনেস আরো কমলো, ভেলোসিটি আরো কমলো। এখানে স্টিফনেস হলো 0, ভেলোসিটি হলো 0। এখানে গ্রেডিয়েন্টটা হয়ে গেল পজিটিভ পজিটিভ, স্টিফনেস বাড়তেছে, ভেলোসিটি বাড়তেছে, স্টিফনেস বাড়তেছে, ভেলোসিটি বাড়তেছে। এখানে স্টিফনেস ম্যাক্সিমাম, ভেলোসিটি ম্যাক্সিমাম। স্টিফনেস কমলো, ভেলোসিটি কমলো, স্টিফনেস কমলো, ভেলোসিটি কমলো, স্টিফনেস 0, ভেলোসিটি 0। বুঝতে পারছো? প্রতিটা পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট আমরা এরকম কানেক্ট করছি। এখানে তোমার প্রত্যেকটা এরকম করেসপন্ডিং গ্রাফ গুলা রিলেট করা লাগবে, ঠিক আছে? এখানের মধ্যে প্রবলেমটা তোমার হচ্ছে কোন জিনিসটা নিয়ে, এখানে তোমাকে মোশনটা আমি বুঝাই বলি কি হচ্ছে, ঠিক আছে? মোশনটা হচ্ছে এরকম, এই তোমাদের স্ট্রেট লাইনটা, এই হলো অরিজিন, এই হলো পজিটিভ ডিরেকশন 1 2 3 4 5 এরকম, আর এই হলো নেগেটিভ ডিরেকশন -1 -2 -3 -4 -5 -6 -7 -8 এরকম। সে কি করছে জার্নির শুরুতে, তোমাকে বলি, সে জার্নির শুরুতে প্রথমে কি করা শুরু করছে, দিস ইজ দ্য স্টার্ট, ওকে? স্টার্ট অফ দ্য জার্নিতে সে প্রথমে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে উল্টা দিকে গেল, ওকে? সে কি করলো, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে উল্টা দিকে গেল, ওকে? এই যে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে কি করছে, উল্টা দিকে গেছে। তো এখন সে হঠাৎ করে রিয়েলাইজ করলো, আচ্ছা আমি তো উল্টা দিকে যাইতেছি, আমার তো যাওয়া উচিত পজিটিভ ডিরেকশনে। এখানে ভেলোসিটি কি কনস্ট্যান্ট ছিল? এই যে প্রথম পার্টে, এই পার্টে কি ও। ভেলোসিটি নেগেটিভ হ্যাঁ। এন্ড কনস্ট্যান্ট না? আমি বিয়ের কথা বলছিলাম, ঠিক আছে। ঠিক আছে, তো রিজিয়ন এ আমি কালার কোডটা মেইনটেইন করি, ধরো ব্লু কালার দিয়ে। তো তাহলে প্রথমে সে কি করলো, কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে সে কোথায় গেল, নেগেটিভ ডিরেকশনে। এরপরে দেখো সে কি কি রিয়েলাইজ করলো, সে রিয়েলাইজ করলো যে আচ্ছা আমি তো নেগেটিভ ডিরেকশনে যাচ্ছি ভুলে, তো তাহলে আমার কি করা লাগবে, টার্ন নেওয়া লাগবে। তো সে চাইলেই তো এখন টার্ন নিতে পারবে না, তার ইনিশিয়াল ভেলোসিটিটাকে প্রথমে কি বানাইতে হবে, 0 বানাইতে হবে না? তো তখন সে আস্তে আস্তে স্লো ডাউন করে 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 এই যে ভেলোসিটি 0 হইলো, এই যে এই জায়গাটায় আসলো, ভেলোসিটি 0 হইলো। এখন সে কি করবে, ঘুরে পজিটিভ দিকে আসা শুরু করবে। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে এটা শেষ করতেছি। ওকে, মোরলেস সবাই জয়েন করে ফেলছে, তো আমরা আবার কন্টিনিউ করি। তো কি কথাটা বলতেছিলাম, দেখো আজিজুল, দাঁড়াও এটা আমি পোর্ট্রেট মোডে নিয়ে নেই, তোমরা ডিসপ্লেসমেন্ট টাইম ভেলোসিটি টাইম দুটোটাই একসাথে দেখতে পারবে। তো এই এখানে তো বেশি ছোট লাগতেছে না, লাগতেছে? স্ক্রিন ভালো মতো দেখা যায় না? জি স্যার। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, প্রথমে পার্ট এ তে হোয়াট ওয়াজ হ্যাপেনিং আজিজুল, পার্ট এ তে অবজেক্টটা কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে নেগেটিভ ডিরেকশনে যাচ্ছিল, তো নেগেটিভ ডিরেকশন পর্যন্ত সে গেল। এই জায়গায় এসে তার মাথায় আসলো কি, সে আসলে নেগেটিভ দিকে যাচ্ছে, তার কি করা লাগবে, টার্ন নেওয়া লাগবে। তো সে এখন টার্ন নেওয়া শুরু করলো। তো গ্রিন পার্টটা কি, যে বি পার্টটা কি আজিজুল, বি পার্টটা হলো আমাদের টার্নিং পয়েন্টের পার্টটা। সে কি করতেছে, সে নেগেটিভ ডিরেকশনে তো যাচ্ছিল, নেগেটিভ ডিরেকশনে তো তার অলরেডি একটা ভেলোসিটি আছে, তো নেগেটিভ ডিরেকশনের ভেলোসিটিটাকে প্রথমে তার কি বানাইতে হবে, 0 বানাইতে হবে। তো নেগেটিভ ডিরেকশনে যাইতে যাইতে ভেলোসিটিটা কি করলো, 0 বানাইলো। তো এই পয়েন্টে এসে, যে এই পয়েন্টে এসে যেখানে ক্রস দিলাম, এই পয়েন্টে এসে ভেলোসিটিটা হলো কত, 0। দেন সে এখন কোন দিকে যাওয়া শুরু করছে, পজিটিভ দিকে, টুয়ার্ডস রাইট। তো তাহলে টুয়ার্ডস রাইট যে যাচ্ছে, তো ওই ভেলোসিটিটা এর জন্য কি ভেলোসিটি হবে, পজিটিভ ডিরেকশনের ভেলোসিটি না? জি। এই যে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, তো এখন সি তে সে আবার কি করা শুরু করছে, এখানে কি এটা কিসের শেপ, অ্যাসেলারেশনের শেপ নাকি ডিসেলারেশনের শেপ?
ডিসিলারেশন। তো এখন এইখানে তার ভেলোসিটি যাই ছিল, তো এখন তার ভেলোসিটি আবার কমতে 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 কত হইলো, 0 হইলো। সে এখনো কোথায় আছে, যে সি এর শেষেও সে কোথায় আছে, নেগেটিভ একটা ডিসপ্লেসমেন্টে আছে। কোথায়, -2 এর দিকে। তো এখন ফাইনালি সে কি করছে, অরিজিন থেকে জার্নি শুরু করছিল, দেন আবার সে কি করছে, 0 ডিসপ্লেসমেন্টে ফেরত আসছে না। তো তাহলে এই যে সে আবার কি করবে এখন, ধরো পয়েন্ট সিটা ছিল ইয়ে কালারে, ওই কালার দিয়ে আর কি। পয়েন্ট সি তে সে কি করলো, ডিসিলারেট করলো, দেন পয়েন্ট বি তে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে কি করছে, অরিজিনে ফেরত আসছে। সো দিস ওয়াজ দ্য হোল জার্নি। সো হোয়াট হ্যাপেন্ড, দেখো কনস্ট্যান্ট ভেলোসিটিতে নেগেটিভ দিকে গেল, যে কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি, দেন এইখানে এসে সে কি করা শুরু করছে, টার্ন নেওয়া শুরু করছে। যে ভেলোসিটিটা ছিল ওটাকে প্রথমে 0 বানাইলো, দেন ঘুরে পজিটিভ দিকে যাওয়া শুরু করলো। দেন পার্ট বি শেষ। পার্ট সি তে কি করতেছে, সে টুয়ার্ডস রাইট যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে তার ভেলোসিটিটা আবার কমে গেছে। এই যে টুয়ার্ডস রাইট যাচ্ছে মানে পজিটিভ ভেলোসিটি আছে, কিন্তু ভেলোসিটিটা কমতে কমতে কত হয়ে গেল, 0 হয়ে গেল। ঠিক আছে সুমায়া, সমস্যা নাই। তো তাহলে এরকম কমতে কমতে কত হয়ে গেল, ভেলোসিটি 0। তো এইখানে এসে ভেলোসিটি 0। দেন এই জায়গাটায় কি করছে, কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে পজিটিভ ডিরেকশনে গেছে। এই যে পোর্শন ডি তে কি করছে, কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে পজিটিভ ডিরেকশনে গেছে। বুঝতে পারছো আজিজুল? এরকম প্রত্যেকটা সিচুয়েশন আমাদের যদি তুমি ভেঙে ভেঙে বুঝতে পারো, তো তাহলে পরে কোনো সমস্যা হওয়ার কথা না। আর এরকম গ্রাফ আসলে দিবে না, বুঝছো? তাজওয়ার এটা কোন জায়গা থেকে নিয়ে আসছে আল্লাহ জানে। তো এই গ্রাফটা এখন আমরা জাস্ট দেখে রাখলাম। ওর যে কোয়েশ্চেনটা ছিল, হোপফুলি ওই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে নাকি? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল আমাদের গ্রাফ রিলেটেড ডিসকাশন। কারো কি গ্রাফ নিয়ে আর কোন রকমের কনফিউশন আছে? গ্রাফ আমাদের এরকম টাফ গ্রাফ এমন আসবে না, নরমাল এরকম গ্রাফই আসে যেগুলো থেকে ইন্টারপ্রিটেশন ইজি হয়। বাট যেমনই গ্রাফ দেখ, আমাদের অ্যাকচুয়ালি কি করা যায়, তাদের যে কোনো করেসপন্ডিং ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন টাইম গ্রাফ আঁকা যায়। আচ্ছা ভাই, আমরা কি ওই যে ট্যানজেন্ট গুলো আঁকতে পারবো যখন ড্র করব? হ্যাঁ হ্যাঁ, ট্যানজেন্ট আঁকতে পারবা। ট্যানজেন্ট এঁকে এঁকে তোমার ওরকম জাজমেন্ট করা লাগবে যে স্টিফনেস বাড়তেছে নাকি কমতেছে এরকম। যখন এক্সপার্ট হয়ে যাবা তখন দেখেই বলে দিতে পারবা কোন জায়গায় কি হচ্ছে। বাট ইনিশিয়াল স্টেজে ট্যানজেন্ট এঁকে এঁকে সব টেস্ট করবা। হ্যাঁ, তাজওয়ার পাঠাও আমাকে আলাদা, সমস্যা নেই, তখন আমি দেখে দিব। ওকে, আচ্ছা। সো এখন আমাদের গ্রাফ রিলেটেড ডিসকাশন শেষ হয়েছে। হোপফুলি আর কারো গ্রাফ নিয়ে কোনো রকমের প্রবলেম ফেস করা লাগবে না, বিকজ আমাদের নরমালি কোয়েশ্চেন পেপারে যেসব গ্রাফগুলি পাবো ওগুলি খুবই ইজি। অলরাইট, সো এখন আমরা যে জিনিসটা নিয়ে ডিল করব, ফোর্সেস। আমাদের নতুন টপিক ফোর্সেস। এটা বিশাল একটা টপিক, লম্বা একটা টাইম যাবে এটার পিছে, বিকজ এটার আন্ডারে অনেক কিছু। ওকে, সো এখন ফোর্স কি জিনিস, ফারাজ বলতে পারবা? হোয়াট ইজ আ ফোর্স? ফারাজ কি শুনতেছো? ক্লাসে কিন্তু রেসপন্ড করা লাগবে। রেসপন্ড না করলে পরে তোমাদের এই যে ক্যামেরা যে অফ রাখার যে লিবার্টিটা দিছি, এই জিনিসটা কিন্তু এর জন্য যে আমি কিন্তু স্টুডেন্টসদেরকে যে কোনো সময় কোয়েশ্চেন আস্ক করলে তারা যেন আমাকে রিপ্লাইটা দেয়। যদি না দেয় তো তার মানে তুমি অন্য কোনো জায়গায় অ্যাটেনশন দিচ্ছ পড়ায় না দিয়ে, তাই না? তো তাহলে যখন লেকচার দিচ্ছি ওই সময় যেন ইমিডিয়েটলি তোমাদের রেসপন্স পাওয়া যায়, অর এলস তোমাদের এরপর থেকে কম্পালসারি করা লাগবে ক্যামেরা অন রাখা। বুঝতে পারছো? আচ্ছা, হৃদাকা, হৃদাকা বলতে পারবা হোয়াট ইজ আ ফোর্স? এটা তো একদম ফিজিক্সের শুরু থেকে পড়ে আসছো, তাই না? ফোর্স কি জিনিস?
ধাক্কা ও টানাটানি, এক্স্যাক্টলি, যে ফোর্স ইজ আ পুশ অর পুল। এক্সেলেন্ট। তো তাহলে ফোর্স আমরা ব্রডলি ওরকম বললে পরে ফোর্সটা কি, ইট ইজ আ পুশ অর পুল অন অ্যান অবজেক্ট, দ্যাটস ইট। তো তাহলে হোয়াট ইজ আ ফোর্স? ফোর্স ইজ আ পুশ অর পুল। ওকে, এখন এখানের জন্য ব্যাপারটা কি খেয়াল করো, এটা কাকে জিজ্ঞাসা করা যায়? ফারহান বলো যে ফান্ডামেন্টালি ফোর্সের কয়টা টাইপ আছে জানো? স্যার 4। Excellent. There are 4 fundamental types of force. কি কি? স্যার স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার, Very good. আর গ্র্যাভিটেশনাল এন্ড আরেকটা মানে ইলেকট্রোম্যাগনেটিক। excellent. So তাহলে gravitational force, electromagnetic or electrostatic ও বলে এটাকে, electrostatic force, and আরেকটা হলো আমাদের নিউক্লিয়ার। এই নিউক্লিয়ারের মধ্যে দুইটা, একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর একটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স। ওকে, সো এখন এখানে যদি জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করা যায়? অসাফ, অসাফ বলো তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, কাদের মধ্যে কাজ করে? এটা কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাদের মধ্যে কাজ করে, এটা কি ফোর্স? ইট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স between any two masses or between any two objects which have mass. Just planets এর উপরে না, যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তাদের মধ্যে কি করে? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ওকে, সো তাহলে ইট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন এনি টু অবজেক্টস which have mass. তো এখন এটা খুবই এনকারেজিং একটা ফোর্স, বুঝছো? কেমন টাইপের? যে মনে করো যে যারা নাকি তোমাদের ক্রাশের কাছ থেকে বেল পাও না, বুঝছো তো নয়, তো তখন তোমার আর তোমার ক্রাশের মাঝেও কিন্তু কি করতেছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে, বুঝছো? তো এটা দিয়ে নিজেকে একটু সান্ত্বনা দিতে পারো। তো কেমন টাইপের ব্যাপার এখানের মধ্যে খেয়াল করো, কাজটা কি? তোমার একটা ম্যাস আছে, তোমার ক্রাশও তো একটা ম্যাসওয়ালা অবজেক্ট নাকি কোনো অ্যানিমে ক্যারেক্টার? আচ্ছা, ম্যাস আছে। সো তাহলে তোমার একটা ম্যাস আছে, তোমার ক্রাশের একটা ম্যাস আছে। সো হোয়াট উইল হ্যাপেন? দেয়ার উইল বি আ অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন ইউ এন্ড ইওর ম্যাস, বুঝছো? কিন্তু এখানের মধ্যে কিন্তু তোমাদের ম্যাসের ভ্যালু, বুঝছো, তোমাদের ম্যাসের ভ্যালু এত কম যে তোমাদের ওই অ্যাট্রাকটিভ ফোর্সটা এত সিগনিফিকেন্ট না। ওকে, তোমাদের অ্যাট্রাকটিভ ফোর্সটা এত বেশি সিগনিফিকেন্ট না, এর জন্য যায় কি করা যায় না, ওই জিনিসটা তুমি ফিল করো না। এই যে আমি বসে আছি, আমার সামনে আমার ল্যাপটপ আছে, আমাদের দুইজনের মধ্যে কি কাজ করতেছে? একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে, কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা আমি কি করতে পারি না, এত স্ট্রংলি ফিল করতে পারি না। ওয়াই? বিকজ এই ফোর্সটা কি খুবই খুবই কম। ওকে, এই জিনিসটা, হ্যাঁ, এর জন্য ক্রাশের কাছ থেকে বেল পায় না, এত কম ফোর্স দেখে। ইয়াস, মোটা মানুষরা একটু বেশি ফোর্স ফিল করে, আরাফাত। তো এখন এখানের জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল ক্যালকুলেশন করে দেখাই। তোমরা তো এই জিনিসটা অ্যাস্ট্রোফিজিক্সে পড়ে আসছো, তাই না, ও লেভেলসে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস। যে যেই দুইটা ম্যাসের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, অপটিমাম গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে কিছু নাই, বুঝছো ওয়াসিউর?
অপটিমাম গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে কিছু নয়, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ প্রেজেন্ট বিটুইন এনি অবজেক্টস ইউ মেনশন। যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে কি কাজ করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। অপটিমাম বলতে কিছু নয়, এক একটার জন্য এক এক রকমের আমাদের সিগনিফিকেন্স। অল কম ম্যাসের অবজেক্টের জন্য অল্প একটু গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে, এমন টাইপের। তো এখন এখানের মধ্যে দেখো, তোমরা এই জিনিসটা তো পরে আসছো আজিজুল, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস। আর আরেকটা জিনিস কি পড়ছো? ডিসটেন্সের সাথে gravitational force is inversely proportional to what? Inversely proportional to the square of the distance between them। যে inverse square relationship যেটা বলছিলাম আমরা, যে ডিসটেন্স ডাবল হলে ফোর্স কি হয়ে যায়? 1/4 হয়ে যায়, এমন টাইপের ব্যাপার। তো এখন এই জিনিসটা তোমরা A2 তে পাবা ইউনিট 5 এ, ওকে? A2 ইউনিট 5 এ পাবা। বাট আমি একটা ছোট ক্যালকুলেশন করে দেখাই, একটু তনয়ের যতটুকু হোপ বাড়ছিল, ঠিক আছে, ওই হোপটা একটু এখানের মধ্যে নষ্ট করে দে। তো এখন তনয়, তোমার ম্যাথ কত? 60 কেজি, ওকে। আর তোমার ক্রাশের ম্যাথ জানো নাকি মেয়েদের ম্যাথ জিজ্ঞাসা করতে হয় না দেখে করো নাই? আচ্ছা, জানো না, ঠিক আছে, সমস্যা নাই। তো এখন ওখানে একটা অ্যাজাম্পশন করে নাও, ইয়েস 50 কেজি। আচ্ছা, সিনিয়র ক্রাশ থাকলে ম্যাথ বেশি নাকি ওইটা না, এটা তোমার মানুষের এক একজনের ম্যাথ অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। অনেক জনের কি বলে হাড্ডির ওজন বেশি থাকে, তো তখন অনেক চিকন হইলেও তাদের ওজন অনেক বেশি আসে, এমন টাইপের, বুঝছো? ওকে, তো তাহলে আমরা তনয়ের জন্য একটু ক্যালকুলেশন করে দেখি তনয় আর ওর ক্রাশের মাঝে কেমন টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। তো ম্যাস অফ তনয় হলো 60 কেজি, mass of Tanoy's crush 50 kg approximately, ওকে। সো এখন ডিসটেন্স মনে করো তোমাদেরকে খুব কাছে নিয়ে আসছি, ওকে তনয়, মনে করো তোমাদের দুইজনের মধ্যে মাত্র 0.5 মিটারের ডিসটেন্স, খুবই খুবই অল্প ডিসটেন্সে নিয়ে আসছি, ঠিক আছে। এখন দেখো স্টিল তোমাদের মধ্যে ফোর্সটা কত কম কাজ করে। আমাদের দেখো জিনিসটা এরকম লেখা যায় না, directly proportional to product of the masses আর directly proportional কি বলে inversely proportional to the square of the distance between them। তো এখন এই দুটাকে কম্বাইন্ডলি এমন লেখা যায়, দেখো তো, force of gravity is proportional to m1 m2 by d square। এটা লিখলে পরে কি একই হয় না ব্যাপারটা? ওকে, এখন বলো যে প্রপোর্শনালিটি সাইন সরাইতে কি করা লাগে? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় না? হ্যাঁ, একটা আনা লাগে, ওটা কি হয় না কনস্ট্যান্টটা? কনস্ট্যান্ট অলওয়েজ কি হবে এমন কোনো কথা নাই। এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য দা কনস্ট্যান্ট ইজ ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জি তোমরা ক্যালকুলেটরে তোমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট আছে কতগুলি, বুঝছো? তো এখানে জি ইজ আ ইউনিভার্সাল কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওকে। এইটাই হলো মেইন কালপ্রিট, বুঝছো? এই ক্যাপিটাল জিটাই মেইন কালপ্রিট তোমার আর তোমার ক্রাশের মাঝে এত অল্প ফোর্স এক্সার্ট করার জন্য, ওকে। এটা কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার ভ্যালুটা খুবই খুবই ছোট, ওকে। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, this has a value of approximately 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই ইউনিট কিভাবে আনছো এই ব্যাপার শিখাই দেব, আর ভ্যালুটা তোমাদের ক্যালকুলেটরে থাকে, প্লাস তোমাদের কোনো ভ্যালু মুখস্থ করতে হবে না, এগুলো সব এক্সাম পেপারে দেওয়া থাকবে, ঠিক আছে। তোমাদের সব এক্সাম স্ক্রিপ্টের পিছে সব কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকবে, কোনগুলো মুখস্থ করা লাগবে না। আমি এতদিন ধরে করে আসতেছি দেখে এরকম তোমাদেরও ম্যাথ যখন করতে থাকবে ইভেন্চুয়ালি মুখস্থ হয়েই যাবে আসলে, ওকে। সো ভ্যালুটা কত? অ্যাপ্রক্সিমেটলি 6.67 into 10 to the power minus 11, ওকে। তো এই জিনিসটা হলো কি তোমার ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু। এমন না আর্থকে ডিস্ট্রয় করে দিয়ে কোনো লাভ নাই, এটা প্রত্যেকটা ম্যাসের জন্য সেম জি এর ভ্যালু কাজ করে, ওকে। এই জিনিসটা দেখো, ক্যালকুলেশনটা আমি এটা করে দেখাই, দেন তোমার ওয়েট বের করে দেখাবো যে দোনোটা কিভাবে কিভাবে রিলেটেড। তো এখন দেখো
ক্যালকুলেশনটা করি। সো হোয়াট ইজ দ্য ফোর্স বিটুইন ইউ এন্ড ইয়োর ক্রাশ? কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। অন্য অ্যাট্রাকশন অন্যদিকে থাকতে পারে, এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স দেখো। সো জি এর ভ্যালু হলো 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। তোমার ম্যাস হলো 60 কেজি, তোমার ক্রাশের ম্যাস হলো 50 কেজি, আর তোমাদের মধ্যে সেপারেশন মাত্র 0.5 মিটার। এখন এটা ক্যালকুলেটর বসায় দেখো তো ভ্যালুটা আসে কত? 8.004 into 10 to the power -7. মানে 8 ইনটু 10 টু দি পাওয়ার -7, তাই না? জি সো তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার -7 নিউটন। এটা কি 0 পয়েন্ট কয়টা জিরো হবে? 0 পয়েন্ট তোমার 6টা জিরোর পর 1 2 3 4 5 6 6টা জিরোর পর দেন একটা সিগনিফিকেন্ট ফিগার। তো এই ফোর্সটা কি খুব স্ট্রং নাকি খুব উইক? খুবই বেশি উইক Weak. একটা ফোর্স, তাই না? এই খুব বেশি উইক ফোর্স দেখে তোমাদের মধ্যে কি হইতেছে? ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই কম কাজ করতেছে। এখানে যদি আফনান ভাই আর মানাত ভাইয়ের কথা বলতাম তো তখন কি হইতো? তাইলে পরে একটু একটা সিগনিফিকেন্ট একটা ফোর্স কাজ করতো, বুঝতে পারছো? ম্যাস বেশিওয়ালা মানুষদের মধ্যে তখন কি কাজ করবে? বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। ওকে, সো এইটা গেল তোমাদের দুইজনের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স। আর তুমি তনয়, তুমি আর্থের সেন্টারের থেকে কতটুকু দূরে আছো বলো তো? আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা লাগবে না, জাস্ট এমনি মজার জন্য আজকে দেখাচ্ছি। ওকে, রাফিন বলতেছে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আচ্ছা, তনয় বলছে এটা, ওইটাই। হ্যাঁ, অল্প হলেও তো কিছু আছে। হ্যাঁ, ইন্ডিসেস চেঞ্জ হয়ে যায় তো মুতাসিম। আফনান ভাইয়ের ম্যাচ তো তনয়ের ডাবল। আচ্ছা, তো এখন তনয়ের সাথে আর্থের রিলেশনশিপ দেখায়। এই যে দেখো, আর্থের সেন্টার থেকে তনয় তুমি কতটুকু ডিস্টেন্স দূরে আছো বলো তো? আর্থের রেডিয়াস সমান ডিস্টেন্স দূরে আছো না? আর্থের থেকে তোমার ডিস্টেন্স কত? ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। ইয়েস, এক্স্যাক্টলি। দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস ইজ 6371 কিলোমিটার। ওকে, তো এখন দেখো তোমাদের মধ্যে ডিস্টেন্সটা আমি তাও রাউন্ড আপ করে নেই। ওকে, 6371 না নিয়ে ডিস্টেন্স আরো বাড়ায় দিলাম। আর্থের থেকে তুমি কতটুকু দূরে? সাপোজ ইউ আর 6400 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ। অলরাইট, ঠিক আছে। তোমার ম্যাস তো ঠিকই আগের মতনই আছে, ম্যাস তো আর জায়গায় জায়গায় চেঞ্জ হয় না। তো তোমার ম্যাস কত আছে? ম্যাস অফ তনয় ইজ 60 কেজি, কিন্তু আর্থ, ঠিক আছে না, স্পেস স্যুট কেন থাকবে? এটা তো আর্থের সারফেসে তো আমরাও আছি ওয়াসিওর, আমরাও কি আর্থের সারফেসে এরকম দাঁড়ায় আছে না? তো এখন এখানের মধ্যে কাজটা কি? তনয়ের ম্যাস হলো 60 কেজি, কিন্তু তনয় আর আর্থের মাঝে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক হাই। কেন? বিকজ আর্থ হলো অনেক অনেক ভোটকা, বুঝছো? আর্থ অনেক বেশি মোটা। আর্থের ম্যাস কত? The mass of Earth is approximately 6 into 10 to the power 24 kilogram. ওকে, আর্থের ম্যাস কত? 6.02, কিন্তু আমরা জাস্ট সিম্পল ভ্যালু গুলা লাগতেছি কত? আর্থের ম্যাস হলো 6 into 10 to the power 24 কিলোগ্রাম। সো দেখো কি হয়। সো এখন আর্থ আর তনয়ের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনের ক্যালকুলেশন করি। সো 6.67 into 10 to the power -11, then তনয়ের ম্যাস হলো 60, আর্থের ম্যাস হলো 6 into 10 to the power 24, আর তাদের মধ্যে সেপারেশন কিন্তু হিউজ। 6400 কিন্তু কি আজিজুল? কিলোমিটার। তো কিলোমিটার থেকে আমাদের কি করতে হবে? মিটারে নিতে হবে না? কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000, এইটার স্কয়ার। তাইলে পরেও দেখো ভ্যালুটা কত আসে? 586 কত? 5 86.230468. ওকে, তো তাহলে 586 নিউটন। তো এটা কি? দিস ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন কে তনয় এন্ড আর্থ। ওকে,
তো আর্থ আর তনয়ের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন এত কাজ করতেছে। আর আমরা নরমালি ওয়েটের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করি সুমাইয়া? আমরা ওয়েটের ভ্যালু এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করি না, যে W = mg নাকি? তো এখন এখানে তনয়ের মাস হলো 60 কেজি, আর এখন আমরা এ লেভেলসে যে উঠে গেছি, আমরা g এর ভ্যালু কত ইউজ করব? 9.8. 9.81। ওকে, ফিজিক্স এর জন্য আমরা ইউজ করব 9.81। সো এটা কত আসে? 588. 588 নিউটন। তো দেখছো ভ্যালুস গুলা কি সিমিলার না? তো অ্যাকচুয়ালি ওয়েট কিন্তু আমরা আর গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করি, বাট এই জি এর ভ্যালুটা আর্থের সারফেসের জন্য 9.81 দেখে ডিরেক্টলি আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি যে 60 × 9.81, যার ম্যাস যত ওইটা ইনটু 9.81 করে কি পেয়ে যায়, তার ওয়েটার ভ্যালুটা পেয়ে যায়। কিন্তু আসলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্যালকুলেশন এইভাবে করে করতে হয়, বুঝছো? এগুলো আমরা বড় হইলে শিখবো সামনের বছর A2 তে। অলরাইট, তো এখন জাস্ট তোমাদেরকে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্যালকুলেশনটা দেখাইলাম। কেন দেখাইলাম? একটা জিনিস বুঝাইতে যে তোমার ম্যাসের ভ্যালু যদি কোনো একটা অবজেক্টের ম্যাসের ভ্যালু ইনসেনলি লার্জ না হয়, বুঝছো, কোন একটা ম্যাসের ভ্যালু যদি ইনসেনলি লার্জ না হয়, তো তখন কি তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হবে না, নোটিসেবল হবে না। বুঝতে পারছো? তো এর জন্য আমাদের সবার মাঝে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা এত কম যে এটা আমরা কি করি না, নোটিস করি না। কিন্তু আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা আবার ঠিকই নোটিস করতেছি অর অবজার্ভ করতে পারি। কেন? বিকজ ইট ইজ দ্যাট মাচ স্ট্রঙ্গার। বুঝা গেছে ব্যাপারটা? কেন আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স এত স্ট্রং? বিকজ অফ ইটস ভোটকা ম্যাস। ওকে, তো এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন এনি টু অবজেক্টস। যে কোনো দুইটা র্যান্ডম তুমি অবজেক্টের নাম বলো, ওই দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে ডিউ টু দেয়ার ম্যাস, ওই ফোর্সটাকে আমরা কি বলবো আজিজুল? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, তো তাহলে এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যা যা বললাম। ইয়েস, আফনান ভাই তাহলে মোস্ট অ্যাট্রাকটিভ ম্যান। ওইটাই, এর জন্য সবার আগে আগে বিয়ে করে ফেলছে, বুঝছো? ওকে, সো এখন গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমাদের ডিসকাশন গেল। আমাদের এটা নিয়ে বলতে গেলে কিছুই জানা লাগবে না। হোয়াট উই অনলি নিড টু নো, ঐশী, আমাদের শুধু জানা লাগবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাদের মধ্যে কাজ করে? যে কোনো দুইটা অবজেক্ট যাদের কি আছে, ম্যাস আছে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটা গেল। নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক। এখন এখানের মধ্যে আমরা অনেক সময় ব্যাপারগুলো আসলে চিন্তা করি না, এগুলা তোমাদেরকে আগে বলছিলাম আমি, বাট স্টিল এখন আমি একবার একটু রিপিট করব ব্যাপারগুলো। ফার্স্ট অফ অল, দাঁড়াও একটু, লেটস স্টার্ট দ্য ক্যামেরা। ওকে, সো ফ্রন্ট ক্যামেরা এখানে তো দেখতে পাচ্ছ নাকি? সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে আমার হাতে যে পেনটা আছে, ওকে শারিয়ার, আমার হাতে যে পেন আছে, আমি কি পেনটাকে টাচ করতেছি? আচ্ছা, তোমার মনে হচ্ছে আমি আমার এই পেনটাকে টাচ করতেছি, বাট অ্যাকচুয়ালি করতেছি না। ওকে, এই পেনটাকে আমি আসলে অ্যাকচুয়ালি টাচ করতেছি না। হাউ? আমি কি এক্স্যাক্টলি ওয়াসিও। তো এখন এখানের মধ্যে দেখো, আমি যে চেয়ারটার উপরে আছি, আমি কি চেয়ারের উপরে বসে আছি? আর আমি যদি এখানে দাঁড়ায় যাই, তো আমি কি এখানে ফ্লোরের উপরে দাঁড়ায় আছি নাকি না? কি মনে হয় শারিয়ার? অ্যাকচুয়ালি আমরা কিন্তু কখনো পুরাপুরি দাঁড়ায় থাকি না। হোয়াট হ্যাপেন্স? আমরা কিন্তু অ্যাকচুয়ালি লেভিটেট করি, আমরা কিন্তু ভাসতেছি, বুঝছো? উই আর অলওয়েজ লেভিটেটিং। অলরাইট, হাউ? এখানের মধ্যে সবচেয়ে মজার পার্টটা কি হয় দেখো, শারিয়ার, আচ্ছা এটা আফিফকে জিজ্ঞাসা করে। আফিফ, তুমি কি দিয়ে বানানো? অ্যাটমস নাকি? ভেরি গুড। এখন অ্যাটমের আউটার শেলে কি থাকে? ইলেকট্রনস থাকে। এখন ফ্লোর বা এই যে আমার হাতে যে পেন, আমি অ্যাটম দিয়ে বানানো,
আমার হাতের যে পেন, এই পেনটা কি দিয়ে বানানো? অ্যাটম দিয়ে বানানো নাকি? এখন এই পেনের অ্যাটমের আউটার শেলে কি আছে? ইলেকট্রনস আছে নাকি? সো আমি অ্যাটম দিয়ে বানানো, আমার হাত অ্যাটম দিয়ে বানানো, আমার এই যে ফিঙ্গার টিপস আছে এখানে অ্যাটমস আছে, এন্ড অ্যাটমের আউটার শেলে কি আছে? ইলেকট্রনস। This pen is also made up of what? This pen is also made up of atoms, and এই অ্যাটমের আউটার শেলে কি থাকবে? ইলেকট্রনস। এক্স্যাক্টলি শাহরিয়ার, ভেরি গুড। সো এখন এখানের মধ্যে কি হচ্ছে দেখো, আমার অ্যাটমের আউটার শেল আর এই পেনের অ্যাটমের আউটার শেল, তাদের যে ইলেকট্রনস গুলি, এই দুইটা ইলেকট্রন কি করবে, আর এই ইলেকট্রন গুলি কি করবে রাফিন? অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে একজন আরেকজনকে? এক্স্যাক্টলি, রিপেল করবে। ভেরি গুড ক্যাটরিনা। সো তাহলে ডিউ টু দিস রিপালশন আমাদের কি আসে? একটা সেন্সেশন অফ ফোর্স আসে, বুঝছো? যে আমরা বুঝেছি, আমরা মনে হয় টাচ করছি, তো আমাদের ওই সেন্সরি অর্গান গুলো আমাদেরকে একটা ওরকম ফিলিং দেয় যে উই আর টাচিং সামথিং, বাট অ্যাকচুয়ালি কি উই আর নট। এটা অ্যাকচুয়ালি কি করতেছে? পেনটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ারে ভাসতেছে। আমরা যদি অনেক 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 জুম করি, দেখা যাবে কি আমার ফিঙ্গার টিপস এন্ড এই পেনের মাঝে কি আছে? অল্প হলেও একটা গ্যাপ আছে। বুঝতে পারতেছো? সো তাহলে আই এম নট লিটারালি টাচিং দ্য পেন, দ্য পেন ইজ অ্যাকচুয়ালি লেভিটেটিং অর দ্য পেন ইজ অ্যাকচুয়ালি ফ্লোটিং অন এয়ার। ব্যাপারটা কি সবাইকে বুঝাইতে পারতেছি? আরাফাত, বুঝতেছো কি বললাম? যে আমি অ্যাটম দিয়ে বানানো, এই পেন অ্যাটম দিয়ে বানানো, তো আমার অ্যাটমের আউটার শেল ইলেকট্রন আছে, পেনের অ্যাটমের আউটার শেলও কি আছে? ইলেকট্রন। ওকে, ফ্লোট করছে কেন? এই যে এখানের মধ্যে দেখো, ও নিচে নামতে চাচ্ছে, ঠিক আছে? দ্য পেন ইজ ট্রাইং টু গো ডাউনওয়ার্ডস, কিন্তু আমার এই যে আমি যে এখানের মধ্যে একটা আঙুল যে নিচে দিয়ে রাখছি, আমার যে ফিঙ্গারটা নিচে আছে, এই নিচের ফিঙ্গারের ইলেকট্রন গুলি কি করবে? আমার এই নিচের ফিঙ্গারের ইলেকট্রন গুলি এই পেনের ইলেকট্রন গুলাকে উপরের দিকে রিপেল করবে না? যে দেখো এরকম, দিস ইজ দ্য পেন। ওকে, দিস ইজ দ্য পেন। এখন পেনের অ্যাটমের নিচের এই আউটার শেলে ইলেকট্রনস আছে, আমার যে ফিঙ্গার টিপ, এই ফিঙ্গার টিপের এখানেও কি আছে? ইলেকট্রনস। সো এখন এই দুইটা ইলেকট্রনের মধ্যে যে রিপালশন হবে কিভাবে? পেনের ইলেকট্রন গুলি উপরের দিকে রিপেলড হবে, আর আমার হাতের ইলেকট্রন গুলি কোন দিকে রিপেলড হবে? নিচের দিকে রিপেল হবে। বুঝতে পারছো? ইয়েস, এইটাই তো নয় যে আমরা যে অ্যাকচুয়ালি দাঁড়ায় থাকি, আমরা অ্যাকচুয়ালি দাঁড়ায় তো থাকি না, আমরা অ্যাকচুয়ালি কি করি? আমাদের অ্যাটমের কি আছে? আমাদের জুতার সোলের বা আমাদের পায়ের কি আছে? অ্যাটম আছে। ওই অ্যাটমের কি থাকবে? ইলেকট্রনস। ওরকম সেম ওয়েতে ফ্লোরের অ্যাটমের কি আছে? ইলেকট্রনস আছে নাকি? সো তাহলে এই ইলেকট্রন গুলোর মধ্যে রিপালশন হচ্ছে। সো আমরা যাকে নরমাল রিঅ্যাকশন ফোর্স বলে আসছি এতদিন, এই নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাকচুয়ালি কোন ফোর্সের আন্ডারে পড়ে? নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়ে। কিভাবে? এই যে আমাদের পায়ের যে ইলেকট্রনস গুলি আছে, আর এই যে ফ্লোরের ইলেকট্রন আছে, তো আমাদের পায়ের ইলেকট্রন গুলি ফ্লোরের ইলেকট্রন গুলাকে কোন দিকে রিপেল করবে? পায়ের ইলেকট্রন গুলি ফ্লোরের ইলেকট্রন গুলাকে নিচের দিকে রিপেল করতেছে। সো হোয়াট ডাজ দ্য ফ্লোর ডু? ফ্লোর আমাদের অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি করবে? আপওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশন ফোর্স দিবে। সো এই যে আমরা ফ্লোরের কাছ থেকে আপওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশন ফোর্সটা পাই, দিস ইজ হোয়াট উই অ্যাকচুয়ালি ইউজ টু কল হোয়াট? নরমাল রিঅ্যাকশন ফোর্স। ব্যাপারটাকে বুঝতে পারলা কি বললাম? তো নয়? সো এইটা হলো আমাদের মেইন ব্যাপার, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স ওয়াজ নাথিং বাট হোয়াট? রিপালশন বিটুইন ইলেকট্রনস অর লাইক চার্জেস। সুমাইয়া কি ব্যাপারটা বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন জিজ্ঞাসা করতে পারো, যে আমরা যে কথাটা মাত্র বললাম যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা জাস্ট কিছুই না। হোয়াট ওয়াজ দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স? It was nothing but the repulsive force between the electrons, between the surface that we are in contact with and electrons গুলার মধ্যে বেসিক্যালি রিপালশনটা। ওকে, এই যে এখানে এই যে কপির উপরে এই আইপ্যাডটা আছে। ওকে, তো তাহলে এই আইপ্যাডটা কি করতেছে?
দিস আইপ্যাড ইজ রেস্টিং অন টপ অফ দা কপি, কিন্তু এই দুইজনের মধ্যে কি কাজ করতেছে? দেয়ার ইজ আ রিপালসিভ ফোর্স, যে এই আইপ্যাডের যেই সাইডটা নাকি নিচের দিকে, তো তখন তার ইলেকট্রন গুলি কি করতেছে? আইপ্যাডের ইলেকট্রন গুলি খাতার ইলেকট্রন গুলাকে নিচের দিকে রিপেল করবে। ওরকম সেম ওয়েতে খাতার ইলেকট্রন গুলি কি করবে? খাতার ইলেকট্রন গুলি আইপ্যাডের ইলেকট্রন গুলাকে উপরের দিকে রিপেল করবে। সো তাহলে আইপ্যাডটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে ফিল করতেছে? আইপ্যাডটা নরমাল রিঅ্যাকশন ফোর্স ফিল করতেছে উপরের দিকে। ওকে, আচ্ছা শাহরিয়ার যেটা বলতেছিলাম, দেখো বলতেছিলাম যে এরকম আমরা যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের কথা বলি না, যে তুমি কোন একটা অবজেক্ট প্লেস করলা, এই যে এই একটা বক্স ফ্লোরের উপরে আছে, তো তোমাকে যদি জিজ্ঞাসা করতাম যে ফ্লোরের উপরে কি কি ফোর্স কাজ করতে, কি বলে এই বক্সের উপরে কি কি ফোর্স কাজ করতেছে, তো তুমি কি বলতা? একটা হলো ওয়েট আর একটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স, নাকি? জি ভাইয়া। এখন ওয়েট তো এটা এক্সপ্লেইন করে আসছি অলরেডি, যে বক্সের একটা ম্যাস আছে, আর্থের একটা ম্যাস আছে, সো তাহলে আর্থ বক্সটাকে কোন দিকে অ্যাট্রাক্ট করবে? নিচের দিকে অ্যাট্রাক্ট করবে। বাট নরমাল রিঅ্যাকশন ফোর্সের লজিকটা কি? নরমাল রিঅ্যাকশন ফোর্সের লজিকটা হলো এরকম, কেমন? আমরা এরোগুলো মুছে দেই, ইলেকট্রনস গুলি আঁকি। সো দেখো এই বক্স অ্যাটম দিয়ে বানানো, তো তাহলে বক্সের অ্যাটমের আউটার শেলে আছে ইলেকট্রনস, ফ্লোর যেটা বা গ্রাউন্ড যেটার উপরে রাখা সেও অ্যাটম দিয়ে বানানো, তো তাহলে তারও অ্যাটমের আউটার শেলে কি আছে? ইলেকট্রনস আছে। তো এখন ফ্লোরের ইলেকট্রন গুলি এই বক্সের ইলেকট্রন গুলাকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপেল। রিপেল করবে। কোন দিকে? আপওয়ার্ড। আপওয়ার্ড। সো এই যে ফ্লোরের ইলেকট্রন গুলি বক্সের ইলেকট্রন গুলাকে উপরের দিকে রিপেল করতেছে, দিস ইজ হোয়াট উই অ্যাকচুয়ালি কল নরমাল রিঅ্যাকশন ফোর্স। বুঝতে পারছো? জি ভাইয়া। সো এই জিনিসটা ছিল আমাদের প্রথমের একটা কথা, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে কি আমরা যত রকমের ফোর্স পড়ে আসছি, যে তুমি টেনশন ফোর্স বলো, ফ্রিকশন ফোর্স বলো, নরমাল রিঅ্যাকশন ফোর্স বলো, আপথ্রাস্ট বলো, যে কোনো ফোর্সের নাম বলো, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হলো আমাদের একটা ডাস্টবিন, যে যেই ফোর্সে গ্র্যাভিটেশনাল না এন্ড যেই ফোর্সে নিউক্লিয়ার না, সেই কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক এর আন্ডারে পড়বে। ওকে, সো তাহলে ইলেকট্রোম্যাগনেটিকের এই ব্যাপারটা আমরা আরো এলাবোরেট করতেছি একটু পরে। তো ফার্স্টে আমরা একটু নিউক্লিয়ার ফোর্সের ছোট একটা ডিসকাশন করে নেই। নিউক্লিয়ার ফোর্সের জিনিসগুলো আমাদের ইউনিট 4 এ আসবে, ঠিক আছে? নিউক্লিয়ার ফোর্সের এইগুলো আমাদের A2 তে ইউনিট 4 এন্ড 5 মিলায় পার্টিকেল ফিজিক্স আর নিউক্লিয়ার ফিজিক্স এর মধ্যে এই জিনিসটার কোয়েশ্চেনটা একটু খুবই ইন্টারেস্টিং। তোমরা তো ও লেভেলস এর সবাই রেডিও অ্যাক্টিভিটি পড়ে আসছো, তাই না? সো রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের মধ্যে ওর ফার্স্টে এই জিনিসটা বলো একজন, এটা কে বলবা? রিদাকা বলো তো, অ্যাটম কি দিয়ে বানানো? হোয়াট ইজ অ্যান অ্যাটম মেড আপ অফ? হ্যাঁ ওয়াসিওর, যে কন্ট্রোল রড ছিল না ওগুলোর জন্যই। রিদাকা, অ্যাটম কি দিয়ে বানানো? আচ্ছা, সো তাহলে এখানের জন্য আমরা দেখি, সো অ্যাটমস আর মেড আপ অফ ইলেকট্রনস, প্রোটনস এন্ড নিউট্রনস। ভেরি গুড। তো এখন প্রোটনস এন্ড নিউট্রনস কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, নাকি? protons and neutrons are within the nucleus আর yes রাফাত, কোয়ার্কস আছে, কোয়ার্কস হলো প্রোটন আর নিউট্রনের ভিতরে, ওসব অন্য ব্যাপার, ওগুলো আমরা আসবো বড় হওয়ার পরে, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্টে যে ডিসকাশনটা করব, খেয়াল করো রিতাকা, নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটনস এন্ড নিউট্রনস। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 12টা নিউক্লিয়ন আঁকলাম। এর মধ্যে 1 2 3 4 5 6, 6টা প্রোটন 6টা নিউট্রন। এটা কিসের নিউক্লিয়াস আঁকলাম? 6টা প্রোটন আছে এরকম টাইপের এলিমেন্টের নাম কি? কার্বন, নাকি? এটা হলো কার্বন 12 বেসিক্যালি। তো তাহলে ইলেকট্রনস গুলাকে আঁকি।
তোমরা ডট এন্ড ক্রস দিয়ে আঁকতা, আমি মনে করো সবগুলা ক্রস দিয়ে আঁকলাম ইলেকট্রন গুলা, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে যদি আমি কোয়েশ্চেন করি, এই কোয়েশ্চেনটা কাকে করা যায়? রাফিন, রাফিন বলো তো, নিউক্লিয়াসটা কি খুবই ছোট একটা জিনিস না? এই যে একটা ছোট একটা জায়গার মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও আছে নিউট্রনও আছে। নিউট্রন আছে ওইটা ব্যাপার না, কিন্তু প্রোটন গুলা কি? প্রোটন গুলার তো একটা চার্জ আছে, কি চার্জ? পজিটিভ চার্জ, তাই না? তো এখন প্রোটন গুলা কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? সো প্রোটন গুলা যদি একজন আরেকজনকে রিপেল করে, দেখো তো ব্যাপারটা কেমন হয়। এই প্রোটনকে রিপেল করতেছে এইদিকে, সে এই প্রোটনকে রিপেল করতেছে এইদিকে, এই প্রোটনকে এইদিকে রিপেল করতেছে, সে এইদিকে রিপেল হচ্ছে। তো সবগুলি প্রোটনের কি আছে, নিজেদের মধ্যে এমন টাইপের রিপালশন কাজ করতেছে যে নিউক্লিয়াস থেকে প্রোটন গুলাকে ভেঙে বের করে নিয়ে আসার ট্রাই করতেছে, নাকি রাফিন? তো এখানের মধ্যে বেসিক কাজটা কি হচ্ছে দেখো, এত ছোট একটা জায়গার মধ্যে এতগুলা প্রোটন একসাথে আছে, এন্ড দে হ্যাভ দ্য সেম চার্জ। সো সেম চার্জওয়ালা পার্টিকেল গুলি কি করে, সামারা সেম চার্জওয়ালা পার্টিকেল নিজেদের মধ্যে রিপালশন করাবে। সো এই রিপালশনের জন্য কি করা ট্রাই করতেছে? দিস রিপালশন বিটুইন দ্য প্রোটনস ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু রিপ দ্য নিউক্লিয়াস অ্যাপার্ট, যে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে, তাই না? কিন্তু নিউক্লিয়াসটা তো ভাঙে না, নিউক্লিয়াসটা তো ইনট্যাক্ট থাকে। হাউ? এই যে এত এত রিপালসিভ ফোর্স কাজ করতেছে, বাট স্টিল দ্য নিউক্লিয়াস রিমেইনস ইনট্যাক্ট, যে নিউক্লিয়াসটা ভেঙে যায় না। ওয়াই? ইয়েস, এগুলা আছে রাফাত, A2 তে পাবা পার্টিকেল ফিজিক্সে। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম বাকি আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা এই ফোর্সের ডিসকাশনটা শেষ করতেছি। ওকে, সো এখন আমরা যেই কথাটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, এই অ্যানসারটা কে দিবা? আরাফাত বলবা। হ্যাঁ, আরাফাত বলো তো, এই যে প্রোটন গুলি একজন আরেকজনকে রিপেল করে কি করার ট্রাই করতেছে? নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে না? যে এত ছোট জায়গার মধ্যে এতগুলি পজিটিভ চার্জ আটকায় রাখা হয়েছে, তো তখন দে আর রিপেলিং ইচ আদার এন্ড ট্রাইং টু হোয়াট? ট্রাইং টু ব্রেক আপ দ্য নিউক্লিয়াস। কিন্তু নিউক্লিয়াসটা তো ভাঙে না, কেন? নিউক্লিয়াসটা ভাঙতেছে না বিকজ তাদেরকে ধরে রাখার জন্য কোন একটা ফোর্স কাজ করতেছে, নাকি? জি স্যার। আচ্ছা, তনয়ের অ্যান্সারটা এটা খুবই কমন একটা অ্যান্সার, কিন্তু এটা খুবই বাজে একটা ভুল। হ্যাঁ তনয়, যে দেখো ব্যাপারটা কি, তুমি যে বললা প্রোটন গুলি তো নিজেদেরকে রিপেল করে ভেঙে আসার ট্রাই করতেছে, কিন্তু ভাঙে না কেন? তুমি বললা যে কিসের জন্য? ইলেকট্রনের জন্য। না আজিজুল, এখানে ইলেকট্রন ডিজেনারেসি প্রেসার না, এটা অন্য ব্যাপার। ও লেভেলস এর এগুলো পরে ভুলে গেলে তো চলবে না। তো এখন এখানের মধ্যে দেখো, তনয় যে কথাটা বললা ইলেকট্রনস গুলোর জন্য, কিন্তু ইলেকট্রনস গুলা তো আরো খারাপ। ইলেকট্রনস গুলা তো প্রোটন গুলাকে অ্যাট্রাক্ট করে করে আরো নিজেদের কাছে নিয়ে আসবে না? তো ইলেকট্রন গুলা প্রোটন গুলাকে অ্যাট্রাক্ট করে করে আরো নিজেদের কাছে নিয়ে আসলে তো দে আর অ্যাকচুয়ালি অলসো হেল্পিং দ্য প্রোটনস ইন অর্ডার টু ব্রেক আপ দ্য নিউক্লিয়াস, নাকি? প্রোটনরা তো নিজেরা রিপেল করে ভেঙে আসার ট্রাই করতেছেই, ইলেকট্রনরাও বাইরে থেকে কি করতেছে? প্রোটন গুলাকে লিউর করতেছে নিজেদের কাছে আসার জন্য। সো তাহলে কি ইলেকট্রনস আর অ্যাকচুয়ালি হোয়াট? ট্রাইং টু ব্রেক আপ দ্য নিউক্লিয়াস, কিন্তু নিউক্লিয়াসটা তাও ভাঙে না। তো তাহলে কোন একটা ফোর্স কি কাজ করতেছে? কোন একটা ফোর্স নিউক্লিয়াসটাকে ধরে রাখার ট্রাই করতেছে, নাকি? দিস ফোর্স ইজ অ্যাকচুয়ালি কল্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, এই ফোর্সটা কি? দিস ইজ ফোর্স which is known as strong nuclear force. যে ফোর্সটা কি করে? The strong nuclear force actually does what? The strong nuclear force binds the nucleus together. এই যে রিপালসিভ ফোর্সের জন্য নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার ট্রাই করে, কিন্তু এখানের মধ্যে কি কাজ করতেছে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা নিউক্লিয়াসটাকে ধরে রাখতেছে। ওকে, তো এই জিনিসটার কাজটা কি? যে আমাদের কোন একটা ফোর্স কাজ করার জন্য কি থাকতে হবে? কোন একটা ফোর্স কাজ করার জন্য একটা এনার্জির সোর্স লাগবে, তাই না শাহরিয়ার? জি ভাই। সেই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কিভাবে কাজ করে? আচ্ছা, তনয় তো খুবই ভালো ম্যাথ পারো, আমি তো দেখি সবসময় তুমিও আইনলের ম্যাথ কুইজ গুলাতে অনেক
প্রাইস পাও, তাই না? তো তনয়কে অনেক কঠিন একটা ম্যাথ দেই, ওকে? এই ম্যাথ যদি পারো তো তাহলে বুঝতে পারবো যে আসলে তুমি কত ভালো ম্যাথমেটিশিয়ান। তো মনে করো এইগুলো হলো প্রতিটা 2 কেজির ব্লক, ওকে? তো এখন এই যে 5টা 2 কেজির ব্লক আছে, এই 5টা 2 কেজির ব্লকে টোটাল ম্যাস কত হবে তনয়? 10 কেজি। ওরে বাপরে, তুমি তো আসলে জিনিয়াস। এত ভালো ম্যাথ কিভাবে পারো তুমি? তো এখন এই 5টা ব্লকে টোটাল ম্যাস কত? 10 কেজি। ওকে, দ্যাটস ভেরি গুড। এখন এই 5টা ব্লককে একসাথে নিয়ে আসলাম, ওকে? নাও দিস 5 blocks are placed together, ওকে? এই 5টা ব্লককে কি করছি? এই 5টা ব্লককে একসাথে নিয়ে আসছি। এখন তাদের কম্বাইন্ড ম্যাসটা কত বলতে পারবা? সেম 10 কেজি হবে না? সেম 10 কেজি হবে, এইটাই আমাদের থট, কিন্তু আসলে তাদের ম্যাসটা এমন হয়ে যায়। কি হয়? 9.7 কেজি or 9.8 কেজি যাই হোক, টোটাল ম্যাস যা হওয়ার কথা ছিল কিন্তু তার থেকে কম হয়ে যায়। এটা কিসের মধ্যে হয়? উইয়ার্ডলি দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন দ্য নিউক্লিয়াস। বুঝছো কেমন হয়? যে প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রোটন আর প্রতিটা ইন্ডিভিজুয়াল নিউট্রনের কি আছে? ম্যাস আছে না তনয়? হ্যাঁ আছে। তো প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রোটনের নিউট্রনের ম্যাস আছে। সো আলাদা আলাদা যখন থাকে তাদের ম্যাস মনে করে আমরা 2 কেজি করে ধরলাম। এখন যখন নাকি তারা আলাদা আছে 2 কেজি 2 কেজি 2 কেজি 2 কেজি করে 5টা 2 কেজি মিলে কত? 10 কেজি। কিন্তু তাদেরকে নিয়ে এই প্রোটনস আর নিউট্রনস গুলাকে নিয়ে তুমি যখন নাকি কি করবা? এই প্রোটনস আর নিউট্রনস গুলাকে নিয়ে তুমি যখন নাকি একটা নিউক্লিয়াস বানাবা, তখন তুমি নিউক্লিয়াসের ম্যাসটা মেপে দেখবা কি 10 কেজি থেকে কম আসতেছে। বাট এই জিনিসটা কেন? বাকি ম্যাস কোথায় গেল? ছিল 10 কেজি বা হওয়ার কথা 10 কেজি, কিন্তু হচ্ছে কত আসলে? 9.7 কেজি। সো বাকি 0.3 কেজি ম্যাস কোথায় গেছে? The rest of the mass, এই যে 0.3 কেজিটা যে মিসিং, this mass was actually converted to what? This mass was actually converted to energy according to the formula E is equal to mc squared. Okay, lost as energy না, converted to energy, ঠিক আছে? এই ম্যাসটা আমাদের কি হয়েছে ওয়াসিওর? এই ম্যাসটা আমাদের এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। যে এনার্জিটা কিসের জন্য দরকার? দিস এনার্জি ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ফর হোয়াট? E is equals to mc square. এই এনার্জিটা, এই যে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এই ফর্মুলার থ্রুতে কি হয়েছে, আর এই ফর্মুলার বেসিসে 0.3 কেজি ম্যাসটা এনার্জিতে কনভার্ট হয়েছে। কিন্তু এই এনার্জির আমাদের দরকারটা কোথায়? এই এনার্জিটাই হলো কি আমাদের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এগুলা ব্যাপার তো তোমাদের ও লেভেলস এর রেডিও অ্যাক্টিভিটিতে সবগুলা দেখানো হয়েছে ফিশন ফিউশন বোঝানোর সময়। এগুলা যদি ভুলে যাও তো তাহলে পরে তো তোমাদের আসলে পড়াগুলা ভালো মতো হয় নাই, ঠিক আছে? যদিও এটা আমাদের এখনই লাগবে না, আমি জাস্ট এই ব্যাপারটা একটু রিক্যাপ করায় নিলাম। এগুলো তোমাদের অ্যাকচুয়ালি ও লেভেলস এ রেডিও অ্যাক্টিভিটি আর অ্যাস্ট্রোফিজিক্স এর ওখানে মধ্যে পড়ার কথা। আমরা এমন বলতাম না যে রিঅ্যাক্ট্যান্টের ম্যাস বেশি, প্রোডাক্টের ম্যাস কম, তো তাহলে বাকি ম্যাস গেল কোথায়? বাকি ম্যাস আমাদের এনার্জিতে কনভার্ট হয়েছে, এমন জিনিসটা পড়তাম না আমরা? তো তাহলে এই ব্যাপারগুলো আমাদের মনে রাখা লাগবে। তো এই যে আমি জিজ্ঞাসা করতেছিলাম, কি কথা জিজ্ঞাসা করতেছিলাম, এই কথাগুলো আমাদের আসছে হলো ফোর্স নিয়ে ডিসকাশন করতে সময়, নাকি ক্যাথরিনা? আমরা বলতেছিলাম কি যে একটা নিউক্লিয়াস তো প্রোটন আর নিউট্রন দিয়ে বানানো, আর প্রোটন প্রোটন কি করবে ক্যাথরিনা? রিপেল করবে একজন আরেকজনকে, নাকি? সো এই যে দুইজনে দুইজনকে কি করতেছে? রিপেল করতেছে। সো নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা না, কিন্তু নিউক্লিয়াসটা ভেঙে যায় না কেন? নিউক্লিয়াসটা ভেঙে যায় না বিকজ অফ হোয়াট? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স।
স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নামের এই ফোর্সটা কি করে, নিউক্লিয়াসটাকে আটকায় রাখে নাকি রাফাত? তো তাহলে এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা যে নিউক্লিয়াসটাকে বাইন্ড করে রাখতেছে বা আটকায় রাখতেছে, তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কি লাগবে, একটা এনার্জি সোর্স লাগবে না শাহরিয়ার? তো তাহলে এই এনার্জিটা যে জি নিউক্লিয়ার ভাইয়া। এই যে ফোর্সটা এক্সার্ট করবে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এই এনার্জিটা সে পায় কোথা থেকে? দিস এনার্জি ইজ অ্যাকচুয়ালি কনভার্টেড ফ্রম দেয়ার ওন ম্যাস। এই প্রোটন আর নিউট্রন যারা নাকি নিউক্লিয়াসটা ক্রিয়েট করছে, তাদের নিজেদের ম্যাসটাকে তারা কি করে, দে স্যাক্রিফাইস সাম অফ দেয়ার ওন ম্যাস টু এনার্জি, তাহলে যেন তারা কি করতে পারে, নিউক্লিয়াসটাকে বাইন্ড করে ধরে রাখতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? এইসব ব্যাপারগুলা কিন্তু আমাদের ও লেভেলস অ্যাকচুয়ালি পড়ে আসার কথা, বাট তোমরা যদি অ্যাকচুয়ালি টিচার পড়ায় থাকে দেন ভুলে যাও, তাহলে আসলে ব্যাপারগুলো খুবই স্যাড। ওকে, তো এই জিনিসটা ছিল আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কথাবার্তা। এগুলো তোমাদের ডেফিনেশন বা কোথা থেকে আসতেছে এটা এখন এএসএ লাগবে না, বারবার বলতেছি, কিন্তু এগুলি তোমাদের প্রায়র নলেজ থাকলে পরে আরো ইন্টারেস্টিং লাগতো যে ব্যাপারগুলো আসলে কেমন কি হচ্ছে। হ্যাঁ বলো তো না, 5টা ব্লকস পরে আলাদা করে ওয়েট করা হয় তখন কি একটু তখন আবার 10 কেজি, ঠিক আছে, যখন আবার দূরে সরায় নিবে, দূরে সরায় নিলে পরে আবার 10 কেজি আসে। এই ম্যাজিক গুলাই আমরা দেখবো A2 তে, বুঝছো তো নয়? এগুলো খুবই মজার মজার কয়েকটা ব্যাপার হয়, এইসব জিনিসগুলো আমরা A2 তে পড়বো, ইউনিট 5 এ নিউক্লিয়ার ফিজিক্সে, ঠিক আছে? তো ওইটার জন্য আমাদের একটু ওয়েট করা লাগবে, বাট এখনের জন্য আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, আজকের আমাদের মেইন পড়াটাই ছিল ফোর্স ফান্ডামেন্টালি কয় টাইপের, 4 টাইপের। কি কি? গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, আর হলো নিউক্লিয়ার। নিউক্লিয়ারের দুইটা কি কি, স্ট্রং আর উইক। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা তো কি করে, ইট binds the nucleus together. And what about the weak nuclear force? This actually is responsible for radioactive decay. ঠিক আছে, আমাদের রেডিওঅ্যাক্টিভ ডিকে হয় না, আলফা ডিকে, বেটা ডিকে, গামা ডিকে। সো ওই রেডিওঅ্যাক্টিভ ডিকের জন্য রেসপন্সিবল হলো এই উইক নিউক্লিয়ার ফোর্স। সো এটা লিখে রাখি, জাস্ট রিলেটেড টু হোয়াট, related to radioactive decay. তো এইটাই ছিল আমাদের মেইনলি আজকে ডিসকাশন। আমরা নেক্সট ক্লাসে ফোর্সের এই ব্যাপারগুলিকে আরেকবার একটু রিক্যাপ করে দেন কম্পোনেন্টসটা শুরু করব। আজকে আমরা ওই আলাদা একটা গ্রাফ করছিলাম তো এক্সট্রা, তো এর জন্য আমাদের কম্পোনেন্টস এর ব্যাপারটা শুরু করা হয় নাই। তো আমরা নেক্সট ক্লাসে কম্পোনেন্টস এর এই জিনিসটা স্টার্ট করব। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যা পড়ছি, তোমাদের যদি ক্যালকুলেশনস গুলি কঠিন লেগে থাকে তো এখনের জন্য এগুলাকে ইগনোর করতে পারো, সমস্যা নাই। এগুলা জাস্ট আমরা মজা করার জন্য দেখাইছি। তোমাদের আজকের জন্য জাস্ট জানা লাগবে কি, ফোর্স হলো আমাদের ফান্ডামেন্টালি 4 টাইপের। কি কি ফোর্স? গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার। ওকে, সো এই 4টা যে ফোর্স কাজ করে, এই ব্যাপারগুলো তোমাদের আজকের জন্য জানলেই হবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো তাহলে এটা নিয়ে কারো যদি কোনো কনফিউশন না থাকে, দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা নেক্সট ক্লাসে এখানে থেকে কন্টিনিউ করব। ওকে, আল্লাহ হাফেজ।